আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। তো আজকে আমি তোমাদের এইচএসসি ফিজিক্স প্রথম পত্রের যে গতিবিদ্যা অধ্যায়টি আছে এই অধ্যায়ের সিকিউ সলভিং নিয়ে হাজির হয়েছি। তো দেখো, সিকিউ সলভে যাওয়ার আগে আমরা এখানে প্রাসের যে গতি সংক্রান্ত যাবতীয় সূত্রগুলো সম্পর্কে একটু জেনে নিই। যদিও আমি এর পূর্ববর্তী ক্লাসে প্রাসের গতি সংক্রান্ত যে প্রয়োজনীয় সূত্রগুলো ছিল এই সূত্রগুলা প্রতিপাদন করে দেখিয়েছি এবং ডিটেলসে পড়িয়েছিলাম। তারপরে আমি সূত্রগুলো আবার রিভিউ করে নিই। দেখো, ধরো তুমি একটা বস্তুকে এই বরাবর নিক্ষেপ করলা, ভূমির সাথে একটা কোণে, ধরো থিটা নট কোণে এদিকে নিক্ষেপ করলা। তো তুমি যদি একটা বস্তুকে থিটা নট কোণে এদিকে নিক্ষেপ করো, তাহলে বস্তুটা কি করবে? এইরকম একটা পথে, ঠিক আছে, এরকম একটা বক্র পথে গতিশীল হবে। তাহলে এই বিষয়টা যদি আমি এভাবে দেখাই, ধরো একটা বস্তুকে তুমি এভাবে নিক্ষেপ করলা, নিক্ষেপ করে এই পথ ধরে এখানে এসে পড়লো, ঠিক আছে, এই পথ ধরে এখানে এসে পড়লো মনে করো। তাহলে খেয়াল করো, এখানে আমরা একটা বস্তুকে এখান থেকে নিক্ষেপ করছিলাম, এভাবে করে নিক্ষেপ করছিলাম, তাই না? আচ্ছা, তো আমাদের নিক্ষেপণ বেগটা ছিল কোন বরাবর? আমরা কিন্তু এই বরাবর নিক্ষেপ করছিলাম, ঠিক আছে, আমরা কিন্তু এই বরাবর নিক্ষেপ করছিলাম। তাহলে আমাদের নিক্ষেপণ বেগটা ছিল কোন বরাবর? এই বরাবর। তাহলে এইদিকে হচ্ছে আমাদের নিক্ষেপণ বেগ ভি নট, এবং আমাদের নিক্ষেপণ নিক্ষেপণ কোণ ছিল থিটা নট, ঠিক আছে। এখন ধরো একটা সময় পরে প্রাসটা এই জায়গায় আছে বস্তুটা, এই জায়গায় থাকলে একটা সময় পরে যদি বস্তুটা কোন জায়গায় থাকে, একটা সময় পরে যদি বস্তুটা এই জায়গায় থাকে, তাহলে বস্তুটার বেগের দিক হবে স্পর্শক বরাবর নাকি? তাহলে এই যে এই বৃত্তটা, এই যে দেখো, এই বৃত্ত চাপটা অর্ধবৃত্ত মানে অর্ধবৃত্তাকার যে অংশটা, এটা যখন এখানে ছিল তখন ছিল এইদিকে, ঠিক আছে। এখন কিন্তু কোন জায়গায় আছে? এই জায়গায় আছে। তাহলে এটার দিকটা হবে এই বরাবর। তাহলে এটা হচ্ছে আমাদের টি সময় পরের বেগ ভি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের আদি বেগের দুইটা উপাংশ, একটা হচ্ছে ভি নট এক্স, ঠিক আছে, ভি নট এক্স মানে এক্স মানে এক্স অক্ষ বরাবর এই ভি নটের অনুভূমিক উপাংশ, আর ওয়াই অক্ষ বরাবর ভি নটের উলম্ব উপাংশ। একটা হচ্ছে ভি নট এক্স আর একটা হচ্ছে ভি নট ওয়াই। এখন এই ভি নট এক্স কে আমরা কি বলতে পারি? আমরা এটাকে বলতে পারি এই ভি নট মানে এক্স অক্ষ বরাবর ভি নটের যে উপাংশ এটা হচ্ছে ভি নট এক্স। তো এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি ভি নট কস থিটা নট, ভি নট কস থিটা নট। আর এই ভি ওয়াই কে আমরা কি বলতে পারি? ভি নট সাইন থিটা নট। কি বলতে পারি? ভি নট সাইন থিটা নট। ওটা এভাবে লিখি, নিচে লিখে দিই, ভি নট কস থিটা নট। এটা হচ্ছে ভি নট সাইন থিটা নট, এটা হচ্ছে ভি নট কস থিটা নট। তো আমাদের টি সময় পর প্রাসের বেগ যদি ভি হয়, তাহলে ভি এর দুটো অংশ, একটা এদিকে একটা এদিকে, তাহলে এই কোণটা হবে থিটা, অনুভূমিক কোণ। টি সময় পর প্রাসের অনুভূমিক কোণ হচ্ছে থিটা। তাহলে এদিকে হচ্ছে কত? ভি এক্স। এটাকে আমরা বলতে পারি ভি এক্স, যেটাকে আমরা বলবো এই ভি এক্সটাকে আমরা বলবো ভি কস থিটা। এটাকে আমরা কি বলবো? ভি কস থিটা। এবং এটাকে বলতেছি আমরা ভি ওয়াই, এবং এটাকে আমরা বলবো ভি সাইন থিটা, ঠিক আছে। সংক্ষেপে বি এক্স দ্বারা প্রকাশ করবো, এটাকে বলবো বি কস থিটা। সংক্ষেপে বি ওয়াই দ্বারা প্রকাশ করবো, বলবো বি সাইন থিটা, ঠিক আছে। এখন এই যে আমরা এগুলা কিন্তু পড়ছিলাম, ঠিক না? তারপরে এখানে খেয়াল করো, এখন আমরা এখান থেকে যে সূত্রগুলো লিখছিলাম, দেখো, আমাদের এই যে এই ভি হচ্ছে টি সময় পরে শেষ বেগ। তো টি সময় পরের শেষ বেগ এই ভি যখন বের করতে বলবে, তখন আমরা শিখছিলাম ভি ইকুয়াল টু কত? রুট ওভার অফ ভি এক্স এর স্কোয়ার প্লাস ভি ওয়াই এর স্কোয়ার। এখন এইভাবে শিখছিলাম, তাই না? তারপরে আমরা এখান থেকে অনুভূমিক বরাবর মানে শেষ বেগের উপাংশ যেটা ভি এক্স, আমরা এই ভি এক্স সমান কি শিখছিলাম? ভি নট কস থিটা নট। ভি নট কত? কস থিটা নট। আর বি ওয়াই সমান আমরা কি শিখছিলাম? বি ওয়াই সমান শিখছিলাম আমরা ভি নট সাইন থিটা নট মাইনাস জিটি, ঠিক আছে। এখন আমরা এটা দিয়ে বি এক্স বের করবো, এটা দিয়ে বি ওয়াই বের করে এখানে বসাই দিলে আমরা টি সময় পরে ব্যাক পেয়ে যাব। অর্থাৎ টি সময় পরে যে শেষ ব্যাক এই ভিটা বের করতে গেলে আমাদের কি লাগবে? বি এক্স এবং এই বি ওয়াই এর উপাংশগুলো লাগবে। তো বি এক্স ইকুয়াল টু ভি নট কস থিটা নট, বি ওয়াই ইকুয়াল টু এত। আমরা কিন্তু এগুলো পূর্বের ক্লাসে শিখে আসছিলাম। যারা ক্লাসটা দেখো না তারা ক্লাসটা দেখে আসবা, ঠিক আছে। তারপরে আমি সূত্রগুলো একবারে সাথে বলে দিয়েছি। এখন এই যে প্রাসটা টি সময় পর সে যে এখান থেকে এখানে গেল, তাহলে এখান থেকে এখানে আসার মানে কি? সে এক্স অক্ষ বরাবর, প্রাসটা কোন বরাবর? প্রাসটা এক্স অক্ষ বরাবর, এই যে এক্স অক্ষ বরাবর এখান থেকে এটুকু আছে, উলম্ব দিকে এটুকু উপরে আছে।
তাহলে এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ বরাবর সরণ এক্স, এটা হচ্ছে উলম্ব সরণ ওয়াই। তাহলে এক্স অক্ষ বরাবর সরণ আমরা যখন এক্স বের করব, ঠিক আছে, এক্স অক্ষ বরাবর সরণ যখন আমরা এক্সটা বের করব, তখন আমরা এই যে আমরা বলবো এক্স ইকুয়াল টু কত, এটা ছিল ভি নট কস থিটা নট, সাথে কত ছিল টি। ঠিক আছে, এটা ছিল আমাদের এক্স অক্ষ বরাবর সরণ এক্স, এবং ওয়াই অক্ষ বরাবর সরণ বা উলম্ব সরণ ওয়াই সমান সমান ছিল ভি নট সাইন থিটা নট, সাথে ছিল কত ইউ, সাথে ছিল টি, পরে মাইনাস হাফ জিটি স্কোয়ার, এরকম ছিল। এটা হচ্ছে আমাদের উলম্ব সরণ। ঠিক আছে, এটা মনে রাখতো, এইভাবে আমরা শিখেছিলাম যে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। এখন উলম্ব দিকে আদি বেগটা হচ্ছে ভি নট সাইন থিটা নট, সাথে ছিল টি, এবং উলম্ব দিকে জি এর মানটা হচ্ছে নেগেটিভ, তাহলে মাইনাস হাফ জিটি স্কোয়ার। তো আমরা কিন্তু এটা লিখছি, তোমরা এইগুলা কিন্তু খুব সুন্দর করে ডিটেলসে পড়াই দিছি যে কিভাবে এরকম হয়েছে। তোমরা আগের ক্লাসটা ক্লাস 1 দেখে নিবা, হ্যাঁ, তাহলে আরো খুব সহজে বুঝতে পারবা। তো এই সূত্রগুলো ছিল। তারপরে আরো কিছু সূত্র ছিল এখানে আমাদের। আচ্ছা, এখানে ছিল ভি ওয়াই, এই যে এই জায়গায় একটা স্কোয়ার ছিল। আচ্ছা, তো আমাদের এই সূত্রগুলো মোটামুটি লাগবে। ভি এক্স ইকুয়াল টু ভি নট কস থিটা নট, ভি ওয়াই ইকুয়াল টু ভি নট সাইন থিটা নট মাইনাস জিটি, ভি ইকুয়াল টু রুট ওভার অফ ভি এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার, এবং এক্স ইকুয়াল টু ভি নট কস থিটা নট আর টি, আর ওয়াই ইকুয়াল টু ভি নট সাইন থিটা নট টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। এখন এটা হচ্ছে টি সময় পর ব্যাগ যে ছিল এই শেষ ব্যাগ এটা, এবং এই শেষ ব্যাগের যে কোণটা ছিল অনুভূমিক কোণ থিটা, এটা কিন্তু আমরা বের করি না, এবং এটা বের করার জন্য একটা সূত্র আছে এখানে, দেখো যে এরকম, ওটা ছিল টেন থিটা, টেন থিটা সমান ছিল বিওয়াই বাই বিএক্স, বিওয়াই বাই কত বিএক্স, কারণ এখানে একটা ত্রিভুজ চিন্তা করলে এটা হচ্ছে বিওয়াই, এটা হচ্ছে কত আমাদের বিএক্স, তাহলে টেন মানে কি লম্ব বাই ভূমি। ঠিক আছে, তো এই জায়গা থেকে আমরা বলতে পারি, ঠিক আছে, এই জায়গা থেকে আমরা বলতে পারি বিওয়াই বাই কত বিএক্স। তো এই সূত্রটা লাগবে। তারপরে একটু খেয়াল করো তো, এই যে এরপরে কি লাগবে, এরপরে লাগবে আমাদের এই যে পয়েন্টটা আছে না ভূমি থেকে, যে এই যে এই পয়েন্টটা, এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ উচ্চতা, এটা আমাদের সর্বোচ্চ উচ্চতা, আর এই নিক্ষেপণ বিন্দু হতে সমতলের পতন বিন্দু পর্যন্ত যে পর্যন্ত যেটা, এটা হচ্ছে আমাদের পাশের অনুভূমিক পাল্লা আর। এখন আমাদের এই সর্বোচ্চ উচ্চতার বিন্দু, মানে এই ভূমি হতে সর্বোচ্চ উচ্চতার বিন্দু পর্যন্ত যে উচ্চতা, এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ উচ্চতা এইচ। তো আমরা জানি সর্বোচ্চ উচ্চতা এইচ ইকুয়াল টু, আমরা কি ছোটবেলায় পড়ছিলাম যে সর্বোচ্চ উচ্চতা এইচ ইকুয়াল টু, আমরা পড়ছিলাম যে ইউ স্কোয়ার বাই টু জি, মনে আছে, ইউ স্কোয়ার বাই টু জি। এখন যেহেতু সর্বোচ্চ উচ্চতা মানে কি উপরের দিকের বিন্দু, তাহলে ইউটা হবে ভি নট সাইন থিটা নট। ঠিক আছে, উপরে কি হবে একটা হোল স্কোয়ার, আর নিচে কত হবে জি। তো এখান থেকে আমরা বলতে পারি, মনে আছে আমরা এটা জানি যে ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট ভাগ কত জি। আমাদের যদি সর্বোচ্চ উচ্চতা বের করতে বলে আমরা এটা দিয়ে বের করব। ঠিক আছে, এবং আমাদের যদি বলে প্রাসের পাল্লা আর, প্রাসের পাল্লা আর বের করতে বলে, তাহলে প্রাসের পাল্লা আর সমান সূত্র ছিল এই যে এইখান থেকে এইটুকু, প্রাসের পাল্লা মানে অনুভূমিক পাল্লা আর, এই আর সমান ছিল টু বি নট স্কোয়ার সাইন টু থিটা নট বাই কত জি। হ্যাঁ, টু বি নট স্কোয়ার সাইন সাইন কত টু থিটা নট বাই কত জি, এরকম ছিল। একটু ভুল বলছি না, এখানে টু হবে না, এই জায়গায় টু হবে না, সূত্রটা হ্যাঁ এখন ঠিক আছে, খেয়াল করো। এটা হচ্ছে প্রাসের অনুভূমিক পাল্লা আর, প্রাসের অনুভূমিক পাল্লা কত আর ইকুয়াল টু কত ভি নট স্কোয়ার সাইন টু থিটা নট বাই কত জি, ভি নট স্কোয়ার সাইন টু থিটা নট বাই কত জি, এটা হচ্ছে প্রাসের অনুভূমিক পাল্লা। এখন মাঝে মাঝে প্রশ্ন করে প্রাসের সর্বোচ্চ পাল্লা, তো সর্বোচ্চ পাল্লা হচ্ছে আর ম্যাক্স, এটা সর্বোচ্চ হবে, প্রাসের পাল্লাটা সর্বোচ্চ হবে যদি নিক্ষেপণ কোণটা কি হয় 45 ডিগ্রি হয়। তো এখানে নিক্ষেপণ কোণটা যদি 45 বসাই, তাহলে 45 ইন্টু টু মানে 90, আর সাইন 90 মানে হচ্ছে 1, তখন সূত্র হয়ে যায় কত ভি নট স্কোয়ার বাই জি। অর্থাৎ আমাদের সর্বোচ্চ পাল্লা আর ম্যাক্স বললে আমরা ভি নট স্কোয়ার বাই জি সরাসরি প্রয়োগ করতে পারবো। ঠিক আছে, আচ্ছা, এই সূত্রগুলো কিন্তু আমাদের লাগবে। তারপরে আমাদের কিন্তু বলতে পারে যে প্রাসটি সর্বোচ্চ উচ্চতায় উঠতে কি পরিমাণ সময় নেবে। এই যে এই সর্বোচ্চ উচ্চতার বিন্দু মানে এখান থেকে
এখান থেকে যে এই বিন্দুতে আসতে কি পরিমাণ সময় নেবে, সর্বোচ্চ উচ্চতার বিন্দুতে আসতে সময়, সর্বোচ্চ উচ্চতার বিন্দুতে আসতে সময়, এটাও কিন্তু আমাদের জিজ্ঞেস করতে বলতে পারে। ঠিক আছে, আচ্ছা। তাহলে এই সর্বোচ্চ উচ্চতার বিন্দুতে আসতে সময় যদি আমাদের জিজ্ঞেস করে, তাহলে কি করবা খেয়াল করো। আচ্ছা, তো আমাদের টাইম বের করতে হবে। তাহলে আমরা এইখান থেকে এখানে উঠার যে সময়, এটাকে আমরা বলছিলাম উত্থানকাল টি। ঠিক আছে, উত্থানকাল টি সমান কি ছিল, ভি নট সাইন থিটা নট বাই কত, জি। এবং সর্বোচ্চ বিন্দু হতে সমতলের পতন বিন্দুতে আসার সময় মানে পতন কাল, ওটাকে বলছিলাম টি প্রাইম। আচ্ছা, এটাকে টি প্রাইম বলছিলাম, এটাকে বলছিলাম টি ডাবল প্রাইম। তাহলে এটাও ছিল সেম, বি নট সাইন থিটা নট বাই কত, জি। এখন এই দুটো যোগ করলে উপরে সর্বোচ্চ উচ্চতার বিন্দুতে যাওয়ার সময়, এখান থেকে নামার সময়, এই দুইটা মিলে হচ্ছে প্রাসের বিচরণকাল বা প্রাসের পর্যায়কাল বা বিচরণকাল অথবা উড্ডয়নকাল বলতে পারি। তো প্রাসের বিচরণকাল ক্যাপিটাল টি ছিল, এটা হচ্ছে এই দুটার যোগফল। তখন সূত্রটা হবে টু ভি নট সাইন থিটা নট বাই কত, জি। এটা হচ্ছে প্রাসের বিচরণকাল যদি বলে তাহলে এই সূত্রটা। ঠিক আছে, তাহলে বিচরণকাল বললে কি হবে, এটা হবে। দেখো আমাদের এই সূত্রটা ছিল, বিচরণকাল যদি বলে তাহলে আমাদের এই সূত্রটা ছিল। আচ্ছা, এখন এখানে খেয়াল করো, মোটামুটি এইগুলা ছিল আমাদের প্রাস সংক্রান্ত সূত্র। হ্যাঁ, ভি এক্স বি ওয়াই ভি টেন থিটা এক্স ওয়াই, তারপরে টি নট টি প্রাইম টি ডাবল প্রাইম ক্যাপিটাল টি এইচ আর আর ম্যাক্স, এইগুলাই ছিল আমাদের প্রাস সংক্রান্ত যাবতীয় সূত্র। তো এখন আমরা দেখো, তো এখন আমরা এই চট্টগ্রাম বোর্ড 2019 আসা একটি প্রশ্ন সমাধান করব, এবং এটা আমরা সবার আগে নিয়েছি। তো এটা খুবই সহজ একটি প্রশ্ন। দেখো, তো এখানে কি বলছে খেয়াল করো তো। এখানে ওরা বলতেছে, দেখো, যে বিজ্ঞান মেলাকে আকর্ষণীয় করার জন্য প্রবেশ পথের দুই পাশে পানির ফোয়ারা স্থাপন করা হয়েছে। বিজ্ঞান মেলাকে আকর্ষণীয় করার জন্য প্রবেশ পথের দুই পাশে পানির ফোয়ারা কি করা হয়েছে, স্থাপন করা হয়েছে। দেখো না তোমরা যে কোনো একটা মেলায় গেলে দেখবা, যে কোনো বড় বড় মেলাতে এরকম হয় যে প্রবেশ পথের দুই ধারে এরকম থাকে যে পানির ফোয়ারা, মানে পানি এরকম ছড়ায় ছিটিয়ে পড়তেছে না, তো এরকম দুইটা পানির ফোয়ারা স্থাপন করা হয়েছে। তাদের মধ্যে একটি পানির ফোঁটাগুলো 5 মিটার/সেকেন্ড বেগে, একটি পানির ফোঁটাগুলো 5 মিটার/সেকেন্ড বেগে 60 ডিগ্রি কোণে ছড়িয়ে পড়ছে। অপর পানির ফোয়ারাগুলো বা ফোঁটাগুলো 6 মিটার/সেকেন্ড বেগে 30 ডিগ্রি কোণে ছড়িয়ে পড়ছে। এখন 0.6 সেকেন্ড সময়ে প্রথম ফোয়ারার পানির ফোঁটার বেগ কি করো, নির্ণয় করো। তাহলে কত সেকেন্ড পরে বলছে, 0.6 সেকেন্ড পরে বলছে। তাহলে আমরা এই 0.6 সেকেন্ড পরে বেগ বের করব। তাহলে আমরা কিভাবে কিভাবে চিন্তা করবো খেয়াল করো তো। আচ্ছা, কোনটার কথা বলছে, প্রথম ফোয়ারা না। তো প্রথম ফোয়ারা কিভাবে ছড়াইতেছে, 5 মিটার/সেকেন্ড বেগে 60 ডিগ্রি কোণে। তো ধরো এইভাবে করে ছড়াইতেছে, তাহলে এটা হচ্ছে এদিকে যে তার ছড়ানোর যে ব্যাগ, শুরুর ব্যাগ, এটা হচ্ছে 5 মিটার/সেকেন্ড এবং কত কোণে ছড়াই পড়তেছে, 60 ডিগ্রি কোণে, এরকম কিছু একটা। ঠিক আছে, এখন টি সময় পরে এখানে আছে, তখন তার ব্যাক হবে এদিকে, এটা এদিকে উলম্ব এদিকে অনুভূমিক হবে, আবার এটা হবে থিটা। এখন আমাদের কিন্তু এই বিটা বের করতে হবে। এটা বের করতে গেলে এদিকের বি এক্স এদিকের বি ওয়াইটা লাগবে। ঠিক আছে, তো আমরা এখন এখানে কি করব, যে 0.6 সেকেন্ড পর ব্যাগের অনুভূমিক উপাংশ বি এক্স, এই বি এক্সটা হবে বি নট কস থিটা নট। ঠিক আছে, এখন আমাদের নিক্ষেপণ যে ব্যাগ ভি নটটা কত, আমরা এখানে তোমরা গোছায় লিখবা যে ভি নট এটা কত লিখবা, 5 মিটার/সেকেন্ড, 5 মিটার/সেকেন্ড, এবং থিটা নটটা কি লিখবা, 60 ডিগ্রি। আচ্ছা, এখন এখানে তোমরা মান বসায় দিই, এখানে 5 কস কত, 60, তাহলে এখান থেকে 2.5 মিটার/সেকেন্ড আসবে। আচ্ছা, এখন আমরা এই উলম্ব মানে এই যে আমাদের টি সময় পরে যে শেষ বেগ ভি এর উলম্ব উপাংশ ভি ওয়াই বের করবো। এখন লিখবা 0.6 সেকেন্ড পর ব্যাগের উলম্ব উপাংশ ভি ওয়াই, এই যে ভি ওয়াই ইকুয়াল টু কত হবে, ভি নট সাইন থিটা নট। ঠিক আছে, মাইনাস কত, জিটি, ভি নট সাইন থিটা নট মাইনাস কত, জিটি। কেন মাইনাস, কারণ উপরের দিকে দেখো, উপরের দিকে আমাদের জানি উপরের দিকে হচ্ছে জিটা হচ্ছে নেগেটিভ, আর নিচ দিকে জিটা কি, যেটা হচ্ছে কি পজিটিভ। এগুলো কিন্তু আমি পড়ায় দিছি আগের ক্লাসে। তো আগের ক্লাসটা তোমরা না করলে কিন্তু, হ্যাঁ, খুব সহজে এটা বুঝবা না।
তো আগের ক্লাসটা তোমাদের অবশ্যই অবশ্যই করে আসতে হবে। দেখো এখন ভি নটটা ছিল 5, তারপরে সাইন থিটা নটটা ছিল 60 ডিগ্রি, তারপরে মাইনাস জি ছিল 9.8, আর টি হচ্ছে 0.6। এখন দেখো এই জায়গায় কিন্তু টি এর কোনো প্রভাব নেই, কেন? কারণ আমরা জানি এক্স অক্ষ বরাবর সমবেগ, সময় যদি বাড়ুক ওই ব্যাগটা চেঞ্জ হবে না, কিন্তু ওয়াই অক্ষ বরাবর ব্যাগ তো চেঞ্জ হবে, জি কাজ করতেছে এই জন্য সময়টা এখানে আসছে। এখন আমরা যদি এইখানে ক্যালকুলেশন করি তাহলে এখানে কত পাবো দেখি। এখানে আমরা ক্যালকুলেশন করলে কত পাবো? এখানে আমরা ক্যালকুলেশন করলে পাবো -1.54, -1.54। তারপরে বুঝে এখানে মাইনাস দ্বারা বোঝাচ্ছে যে প্রাসটা এমন এক জায়গায় আছে, বস্তুটা ধরো হয়তো বা এই জায়গাতে ছিল, যখন ব্যাগটা ছিল এদিকে, এদিকে বিএক্স, এদিকে ভিওয়াই, তাহলে বিএক্স এর মানটা পজিটিভ হলেও ডান দিকে পজিটিভ, এটা নিম্নমুখী না, এই জন্য নেগেটিভ চলে আসছে। ঠিক আছে, আমরা তো চিন্তা করছিলাম যে জায়গায় ছিল, এই জন্য এই যে এটা ভিএক্স পজিটিভ, বিওয়াই পজিটিভ, কিন্তু এখানে বিএক্স পজিটিভ হলেও বিওয়াইটা কি নেগেটিভ, কারণ প্রাসটা তো টি সময় পর বা 0.6 সেকেন্ড পরে এটা যে কোনো জায়গায় থাকতে পারে, এই যে এগুলার যে কোনো জায়গাতে কি করতে পারে, অবস্থান করতে পারে। ঠিক আছে, তো আমরা পেলাম -1.54। এখন আমরা লিখবো যে 0.6 সেকেন্ড পরে ব্যাগ ব্যাগ ভি ইকুয়াল টু √ অফ কত, ভি এক্স এর স্কোয়ার প্লাস কত, ভি ওয়াই এর স্কোয়ার। এখন আমরা এখানে মান বসাই দিব, ভি এক্স এর জায়গায় আমরা কত বসাবো, দেখো ভি এক্স ছিল 2.5, এটা ছিল 2.5, আর ভি ওয়াই ছিল -1.54, -1.54। ঠিক আছে, আচ্ছা এখন আমরা এখানে লিখবো 2.5 তার হোল স্কোয়ার প্লাস ব্র্যাকেটে -1.54 হোল স্কোয়ার, এটাকে রুট ওভার করলে 2.936 এরকম কিছু একটা আসে, 2.93 এত মিটার পার সেকেন্ড। তাহলে টি সময় পর বা 0.6 সেকেন্ড পরে ব্যাগ, এটা কত হবে, 2.93 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের টি সময় পর ব্যাগ। এখন এইটুকু করলেই হবে, তারপরে তোমরা যদি চাও যে এখানে ব্যাগের যে কোণটা, মানে এই যে এই কোণটা বের করে দিবা, যেটা দিয়ে এইভাবে করে আসে, আচ্ছা এখানে ধরো নিম্নমুখী নিচ দিকে ছিল, এইদিকে নামতে ছিল, এইদিকে বিএক্স, এদিকে ভিওয়াই, এখন তোমার এক্স অক্ষের সাথে যে কোণটা, যে কোণটা বের করে দিবা। ঠিক আছে, অথবা এখানে চিন্তা করে সহজে বুঝতে পারবা, এই যে তোমার এই কোণটা বের করে দিবা, তাহলে এই কোণটা বের করে দিলে tan থিটা সমান সমান কি, এখানে ত্রিভুজ অঙ্কন করে, এদিকে বিওয়াই, এটা হচ্ছে বিএক্স। তাহলে আমরা যদি কোণটা বের করতে চাই, আমরা কোণের মানটা বের করে দিতে চাইলে আমাদের কি করতে হবে, দেখো আমরা যদি কোণের মানটা বের করতে চাই, আচ্ছা কোণের মানটা বের করতে গেলে আমাদের কি করতে হবে, লিখতে হবে tan থিটা। এখানে লিখতে হবে যে tan থিটা ইকুয়াল টু কত, বিওয়াই বাই বিএক্স। তখন থিটা ইকুয়াল টু কত হবে, tan ইনভার্স বিওয়াই বাই বিএক্স। এখন তোমরা জাস্ট বিওয়াই এর জায়গায় কত বসাবা, এটা বসাবা। এখন একটা বিষয় আছে এখানে, তোমরা এখানে পরম মান ইউজ করবা, কারণ এখানে নেগেটিভও আসতে পারে। হ্যাঁ, কোণের মানটা কি আসতে পারে, নেগেটিভও আসতে পারে, এই জন্য তুমি tan ইকুয়াল টু বিওয়াই বাই বিএক্স এর মডুলাস নিবা। তাহলে এখানে পরম মান হবে বিওয়াই বাই বিএক্স। এখন পরম মান থাকার ফলে তোমরা যখন বিওয়াই নেগেটিভ বসাবো তখন তোমাকে পজিটিভ চিন্তা করতে হবে, অর্থাৎ পরম মান দিয়ে বসাবা, পরম মান দিয়ে দিবা, এবং মানগুলা নেগেটিভ আসুক পজিটিভ আসুক, তোমরা এখানে শুধু পজিটিভটা বসাই দিবা। পজিটিভ বসানোর পরে এখান থেকে ক্যালকুলেশন করলে যে কোণের মানটা আসবে এটাই হচ্ছে আমাদের, হ্যাঁ কোণের মান, মানে দিকটা বের হয়ে গেল, ব্যাগের দিক, মানে ব্যাগটা কোন দিকে আছে এটা বের হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখন আমরা এইখান থেকে কি করব, দেখো এখন গ নাম্বারে কি বলছে আমাদের, গ নাম্বার বলছে যে উদ্দীপকের কোন ফোয়ারার পানির ফোঁটাগুলো, হ্যাঁ কোন ফোয়ারার পানির ফোঁটাগুলো বেশি অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়বে। এখন কোন ফোয়ারাগুলো বেশি অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়বে, এটা করার জন্য আমরা কি করব, দুই ক্ষেত্রে প্রাসের পাল্লা বের করবো। পাল্লা মানে কি, ছড়াইয়া পড়তেছে না, ছড়াইয়া পড়ার হার, যে এভাবে করে কতটুকু দূরে ছড়াইয়া পড়তেছে। তো প্রাসের যে অনুভূমিক পাল্লা আছে, হ্যাঁ ধরো প্রথমটা 60 ডিগ্রি কোণে এইখানে ছড়ায় এভাবে করে, আর দ্বিতীয়টা 30 ডিগ্রি করে ধরো এই যে এখানে ছড়ায়, বা এরকম হইতে পারে, অথবা এরকম কাছে হইতে পারে নাকি। এই যে ছড়াইয়া পড়তেছে কোথায় যেতেছে, এই ছড়াইয়া পড়ার বিষয়টা এখন আমরা কি করব, বের করব, যে কোন পানির ফোয়ারাগুলা বা ফোঁটাগুলা বেশি অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়বে। তো কোন পানির ফোয়ারাগুলা বেশি অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়বে এটা বোঝার জন্য আমরা কি করব, দুই ক্ষেত্রে আমরা প্রাসের অনুভূমিক পাল্লা কি করব, আর নির্ণয় করব। তো তুমি লিখবা যে প্রথম ক্ষেত্রে প্রাসের অনুভূমিক পাল্লা,
ঠিক আছে, প্রথম ক্ষেত্রে। কোন ক্ষেত্রে? এটা হচ্ছে আমাদের প্রথম ক্ষেত্রে। ঠিক আছে, তো এটা আর সমান, এখন আমরা আর এর সূত্র কি জানি? আমরা আর এর সূত্র জানি ভি নট স্কোয়ার সাইন টু থিটা নট বাই কত জি। এবং এখানে লিখবা দ্বিতীয় ক্ষেত্রে। তোমরা কিন্তু এখানে দেওয়া আছে, নিচে নিচে করবা, ঠিক আছে, আমি যা শর্টকাট লিখে দিচ্ছি, খেয়াল কর। তো এখানে দ্বিতীয় ক্ষেত্রে এটা হবে প্রাচের পাল্লা আর, এটাও সেম সূত্র, ভি নট স্কোয়ার সাইন টু থিটা নট বাই কত জি। এখন প্রথম ক্ষেত্রে নিক্ষেপণ বেগ, নিক্ষেপণ বেগ নেই তো, মানে পানির ফোয়ারা গুলো ছড়িয়ে পড়ার যে বেগ, যে বেগে ছড়িয়ে পড়তেছিল 5 মিটার/সেকেন্ড বেগে আর 60 ডিগ্রি কোণে। ঠিক আছে, তাহলে খেয়াল করো, এখানে বসাবা 5, উপরে দেবে স্কোয়ার, তারপরে সাইন 2 × থিটা নটটা কত ডিগ্রি? 60 ডিগ্রি, এখানে বসাই দিবা। ঠিক আছে, আচ্ছা, আর নিচে কত হবে? 9.8। এখন এখান থেকে ক্যালকুলেশন করবা, দেখো কত আসবে। এখান থেকে আসবে 2.55 মিটার হবে। ঠিক আছে, আহ, ও একটু ভুল বলছি, এখানে আমি ভাবছিলাম 90 হয়ে গেছিল, একটু ভুল হয়েছে। 120 না, তাহলে 120 সাইন 120। আচ্ছা, 5 স্কোয়ার ইন্টু সাইন 120 ডিগ্রি ভাগ 9.8, এখানে 2.029, 2 পয়েন্ট কত 209, 209 মিটার। এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে। এখন দ্বিতীয় ক্ষেত্রে যদি আমরা বের করতে চাই, দ্বিতীয় ক্ষেত্রে বের কত? 6 মিটার/সেকেন্ড। তাহলে 6 এর স্কোয়ার, তারপরে সাইন কোণের মানটা কত? 30 ছিল, কত? তো 2 ইন্টু কত, এখানে নিক্ষেপণ বা ছড়িয়ে পড়ার যে কোণ 30, নিচে ছিল 9.8। তাহলে এখন এখান থেকে কত আসবে? হ্যাঁ, এখান থেকে আসবে সাইন 30 দুগুণে 60 ভাগ 9.8, এখান থেকে আসবে 3.18, 3.18, 3 পয়েন্ট কত 181 মিটার প্রায়। তাহলে খেয়াল করো তো, হ্যাঁ, আর প্রাইমের মানটা বেশি না, যেহেতু আর প্রাইমের মানটা বেশি, কারণ চার হচ্ছে, তাহলে বলতে পারি দ্বিতীয় ক্ষেত্রে পানির ফোয়ারাগুলা বেশি অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়বে। ঠিক আছে, দ্বিতীয় অঞ্চল জুড়ে পানির ফোয়ারাগুলা কি করবে? বেশি অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়বে। তো এখন আমরা এই যশোর বোর্ড 2019-এ আসা একটি প্রশ্ন সমাধান করব। তো এখানে দেখা একটি প্রাসের চিত্র আঁকা আছে এখানে, ঠিক আছে, আর নিক্ষেপণ বেগ ভি নট দেওয়া আছে, নিক্ষেপণ কোণ থিটা নটটা দেওয়া আছে। এটা ওপি, এটা কত পিএইচ, পি থেকে যে এইচ বিন্দুটা, যে পি থেকে এইচ পর্যন্ত, এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা, এবং এই বিন্দুটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতার বিন্দু। আচ্ছা, আর ও থেকে এম হচ্ছে প্রাসের অনুভূমিক পাল্লা। এখন ভূমি থেকে ভি নট গতিতে একটি বস্তু থিটা নট কোণে, ভি নট গতিতে একটা বস্তুকে কি থিটা নট কোণে নিক্ষেপ করা হলো। ভূমি থেকে বস্তুটির সর্বোচ্চ উচ্চতা হচ্ছে এইচপি অথবা পিএইচ। এখন এখানে বলতেছে যে নাম্বার দেখো, নিক্ষিপ্ত বস্তুটি কত বেগে এম বিন্দুতে পতিত হবে। দেখো তো, নিক্ষেপণ বস্তুটি কিন্তু এই যেভাবে করে উপরে উঠে এভাবে করে পড়তেছে, এখন কত বেগে এম এ পড়বে? ঠিক আছে, এখান থেকে এই পর্যন্ত, মানে এইখান থেকে সর্বোচ্চ উচ্চতার বিন্দুতে পৌঁছাতে যে সময় লাগবে, এবং এখান থেকে ভূমিতে ফিরে আসতে যে সময় লাগবে, এই দুইটা সময়ের যোগফলকে আমরা বলি প্রাসের বিচরণকাল। অর্থাৎ প্রাসের বিচরণকাল পর্যন্ত সময় পরে সে এই এম এ যায় কিন্তু আঘাত করবে। ঠিক আছে, প্রাসের যে বিচরণকাল আছে, এই বিচরণকাল যেটা ক্যাপিটাল টি, ঠিক আছে, এই টি পরিমাণ সময় পরে সে এম এ যে আঘাত করবে। তাহলে ওই ক্যাপিটাল টি পরিমাণ সময় পরে যে ব্যাগটা আছে, ক্যাপিটাল টি সময় পরে যে ব্যাগটা আছে, আমাদের কিন্তু এখন এইটাই বের করতে বলছে, যে এম বিন্দুতে কত বেগে পতিত হবে। তো এম বিন্দুতে আমরা যখন ব্যাগটা বের করতে চাইবো, ঠিক আছে, তো এই জন্য আমাদের কি লাগবে? ক্যাপিটাল টি লাগবে। তো এখন আমরা প্রাসের বিচরণকাল কি বের করব? টিটা বের করে নিব। আচ্ছা, দেখো, এখন আমরা যে কোনো একটা পয়েন্টের শেষ বেগ যেটা বের করতে গেলে আমরা কি জানি? ভি ইকুয়াল টু রুট ওভার অফ বি এক্স এর স্কোয়ার প্লাস কত বি ওয়াই এর স্কোয়ার, এরকম সূত্র জানি নাকি? এখন এটা করার জন্য আমাদের কি লাগবে? বি এক্স এবং বি ওয়াইটা কিন্তু আমাদের লাগবে। এই সূত্রটা প্রয়োগ করার জন্য আমাদের কি লাগবে? বি এক্স লাগবে। এখন বি এক্স হচ্ছে এক্স অক্ষ বরাবর শেষ বেগের অনুভূমিক উপাংশ। তাহলে ভি এক্স সমান আমরা কি জানি? ভি নট কস থিটা নট। তাহলে নিক্ষেপণ যে ইয়াটা ছিল, ব্যাক, এটা ছিল কত? 30 মিটার/সেকেন্ড। আমরা এখানে কি লিখবো?
আমরা 30 লিখবো। তারপরে কস কোণের মানটা ছিল কত ডিগ্রি, এ কত 40 ডিগ্রি, কত ডিগ্রি 40 ডিগ্রি। এখন আমরা যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে কত আসবে, এখান থেকে আসবে 22.98, 22.98 মিটার পার সেকেন্ড, মানে 1 অক্ষ বরাবর ব্যাগের অনুভূমিক উপাংশ যেটা, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এখান থেকে বিওয়াইটা যদি বের করতে চাই, উলম্ব উপাংশ বিওয়াই, এটা হচ্ছে ভি নট সাইন থিটা নট মাইনাস জিটি। এখন আমাদের, হ্যাঁ, এখানে কত জিটি। এখন এই যে টি সময়টা, এই টি সময়টা কোন সময় বসাবা দেখো তো, এই টি সময়টা বসাবা হচ্ছে এইখান থেকে এখানে আসার যে সময়টা, এখান থেকে এখানে আসার যে সময়, তাহলে প্রাসটার ও থেকে এম এ যাওয়ার যে সময়টা, এটা বিচরণকালের সমান সময়। তাহলে বিচরণকালের সমান সময় যেহেতু, তার মানে এটা হচ্ছে প্রাসের বিচরণকাল ক্যাপিটাল টি হবে। তাহলে আমরা এই জায়গাতে একটা কাজ করতে পারি, আমরা এই জায়গাতে একটা কাজ করি, এই টি এর জায়গায় আমরা, যেহেতু বুঝতে পারছি, আমরা এখানে বড় হাতের টিটা লিখে দিই পরে, ঠিক আছে। এখন কেন বড় হাতের টি লিখলাম বুঝতে পারছো তো, কারণ এম বিন্দুতে আসতে হলে প্রাসটাকে এখান থেকে এখানে আগে আসতে হবে। তো আমরা জানি ও থেকে আবার এম এ যাওয়ার জন্য যে সময়টা, এটা হচ্ছে প্রাসের বিচরণ কাল। তা আমরা বিচরণ কাল টি কি বলছিলাম দেখো তো, বিচরণ কাল টি ইকুয়াল টু কি বলছিলাম, 2v0 সাইন থিটা নট বাই কত জি, ঠিক আছে, 2v0 সাইন থিটা নট বাই কত জি। আচ্ছা, 2v0 সাইন থিটা নট বাই কত জি। এখন টুর জায়গায় টু, আমাদের v0টা কত, v0টা হচ্ছে 30 মিটার পার সেকেন্ড, এবং সাইন থিটা নটটা কত 40 ডিগ্রি, আর নিচে কত ছিল 9.8। তো এখান থেকে আমাদের প্রাসের যে বিচরণ কাল, এটা কত ডিগ্রি হবে, কত হবে, সরি, কত সেকেন্ড হবে, এখানে 3.93 হয়, 3.93 সেকেন্ড। এখন আমরা যদি এখানে মান বসাই দিই, বিনোটটা ছিল কত, বিনোটটা ছিল 30, তারপরে হবে সাইন থিটা নটটা ছিল 40 ডিগ্রি, মাইনাস জি ছিল 9.8, জি কত ছিল 9.8, জি ছিল 9.8, সাথে ইনটু আমাদের ইয়া ছিল কত, আমাদের ওই যে সময়ের মান ছিল 3.93। এখন জাস্ট আমরা এখানে ক্যালকুলেশন করে দেব, দেখি কত আসে। আচ্ছা, এখানে কত আছে, মাইনাস, এখানে মাইনাসই আসবে, কারণ এম বিন্দুতে আসতে হলে উলম্ব বেগের যে, মানে উলম্ব বেগটা যেটা, ঠিক আছে, শেষ বেগের যে উলম্ব অংশ ভি এটা কিন্তু নিম্নমুখী হবে, ঠিক না, এই জন্য এটা মাইনাস কত আসছে 19.23। এখন তোমরা কিন্তু এই ক্যালকুলেশন গুলো নিজে থেকে করে নিবা, ঠিক আছে। আচ্ছা, এই তো এটা হচ্ছে আমাদের ভিওয়াই। এখন আমরা এইটুকু আগে করে নিব, এইটুকু আগে করার পরে আমরা লিখবো যে এম বিন্দুতে, এই যে আমাদের বলছে যে কত বেগে এম এ পড়বে, ঠিক আছে, সরি, দেখো, আমাদের বলছে কত বেগে এম এ পড়বে, তো এটা করার জন্য আমাদের ভি দরকার। তো ভি করতে গেলে ভি এক্স লাগবে। তো ভি এক্স টানটা কত হয়েছে 22.98, আর ভি ওয়াইটা হচ্ছে মাইনাস 19 কত 23। আচ্ছা, এখন আমরা জাস্ট এখানে স্কোয়ার করে দিব, ওই রুট রুট ওভার করে দিলে হবে। তাহলে এখানে 29 কত 967, এটা আসে। তো এটা হচ্ছে আমাদের এম বিন্দুতে ব্যাক, কোথায় ব্যাক, এম বিন্দুতে বস্তুটি যখন এখান থেকে, ঠিক আছে, এখান থেকে উঠতে উঠতে এই জায়গায় এসে পড়বে, আঘাত করবে, তখন এই পরিমাণ বেগে আঘাত করবে। এখন এই পরিমাণ বেগে আঘাত করবে, আমরা সরাসরি কিন্তু বেগ বের করতে পারবো না, আমাদের কিন্তু বিএক্স বিওয়াইটা বের করতে হবে, কারণ এটা একটা দ্বিমাত্রিক গতি, পাশের গতি, এটা কি গতি, দ্বিমাত্রিক গতি। এই জন্য আমাদের আগে ভিএক্স ভি অনুভূমিক বরাবর ব্যাগটা, উলম্ব বরাবর ব্যাগ, এগুলো আগে কি করতে হবে, বের করে নেওয়া লাগবে। তো বের করে নিতে পারলেই কিন্তু আমরা করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের দেখো ঘ নাম্বার কি বলছে, তো ঘ নাম্বার কি বলছে একটু খেয়াল করো তো,
গ নাম্বার প্রশ্নে বলছে যে ওপি ইজ গ্রেটার দেন কত পিএইচ কিনা, ওপি গ্রেটার দেন পিএইচ কিনা আমাদের কি করতে হবে, যাচাই করতে হবে। ওপি পিএইচ এর চেয়ে বড় কিনা কি করবা, যাচাই করবা। তাহলে ওপি কি আদৌ, এই যে ওপি হচ্ছে এই পার্টটা, যে এখান থেকে এইটুকু হচ্ছে ওপি আর এটা হচ্ছে পিএইচ। তাহলে ওপি পিএইচ এর চেয়ে বড় কিনা আমরা কি করব, যাচাই করবো। এখন এখানে পিএইচটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা, তার আগে আমরা পিএইচটা বের করে নিই যে সর্বোচ্চ উচ্চতা, হ্যাঁ পিএইচটা কি আমাদের, পিএইচটা হচ্ছে আমাদের সর্বোচ্চ উচ্চতা। তো আমরা কি জানি যে সর্বোচ্চ উচ্চতা এইচ ম্যাক্স ইকুয়ালস টু কত, ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট বাই কত 2g, এটা ছিল না। তো আমরা এই সূত্রটা প্রয়োগ করবো। পিএইচ বলতে আমরা সর্বোচ্চ উচ্চতা এইচ ম্যাক্স কে জানি, তো এইভাবে লিখলাম, পিএইচ লিখলাম, ঠিক আছে। এটা কত হবে, ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট বাই কত 2g। এখন আমরা এখানে মান বসাই দেব। ভি নটটা ছিল আমাদের কত 30 মিটার পার সেকেন্ড নিক্ষেপণ বেগ, নিক্ষেপণ বেগটা ছিল 30, তাহলে স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নটটা কত, নিক্ষেপণ কোণ ছিল 40 ডিগ্রি, ঠিক আছে। আর 2g, 2 ইন্টু 9 পয়েন্ট কত, 2 ইন্টু 9.8। এখন আমরা এখানে ক্যালকুলেশন করলে মান চলে আসবে। তো কত ছিল, 30 লিখবো, সাইন 40 লিখে একটা হোল স্কোয়ার দিয়ে দিব, ভাগ 2 ইন্টু 9.8, এখানে 18.927 এত মিটার। তাহলে আমরা কিন্তু পিএইচটা পেয়ে গেলাম, আমরা কি পেয়ে গেলাম, আমরা কিন্তু পিএইচটা পেয়ে গেলাম, ঠিক আছে। আচ্ছা, যেহেতু আমরা পিএইচটা পেয়ে গেছি, এখন আমরা কি করব, পিওয়াইটাকে বের করব, পিওয়াই না সরি ওপিটা বের করব। এখন ওপি হচ্ছে এই যেটা, তো একটা দেখো ধরলাম এখান থেকে এখানে আসতে যে সময়টা লাগছে, ঠিক আছে, এখান থেকে এখানে আসতে যে সময়, দেখো এখান থেকে এই জায়গায় পৌঁছানোর যে সময়, এটাকে আমরা কি বলি, উত্থান কাল, টি প্রাইম, মনে আছে, হ্যাঁ। নিক্ষেপণ বিন্দু হতে সর্বোচ্চ উচ্চতার বিন্দুতে পৌঁছাইতে সময়, এটাকে আমরা বলি টি প্রাইম, ঠিক আছে। তো এই টি প্রাইম সেকেন্ড পর কিন্তু সে এক্স অক্ষ বরাবর এটুকু ডানে আছে। তো আমাদের ওপি বের করতে গেলে, আমরা যদি ওপিটাকে বের করতে চাই, আমাদের ওপিটাকে বের করতে গেলে, আমরা যদি ওপি বের করতে চাই, ওপি হচ্ছে আমাদের এক্স, ওপি আমাদের কি এখানে এক্স, তাহলে আমরা ওপি হচ্ছে একটা সরণ এক্স, তাহলে আমরা জানি এক্স ইকুয়াল টু কি জানি, টি সময় পর মানে যে কোনো সময় পরে সরণ, এক্স ইকুয়াল টু আমরা জানি ভি নট কস থিটা নট, হ্যাঁ, সাথে কত আছে টি, ঠিক আছে, সাথে কত আছে টি। এখানে আমাদের পিএইচটা যেটা আছে, এখানে আমাদের পিএইচ মানে কি, এখানে পিএইচ বলতে আমরা বুঝতেছি যে সর্বোচ্চ উচ্চতা বা এস ম্যাক্স, ঠিক আছে, পিএইচ বলতে এটাকে বুঝতেছি আমরা, ঠিক আছে। আচ্ছা, তারপর পিএইচ বলতে বুঝতেছি সর্বোচ্চ উচ্চতা। আর এখানে ওপি বলতে আমরা, ওপি বলতে আমাদের হচ্ছে টি সময় পরে সরণ, ওপি মানে কি, ওপি মানে হচ্ছে টি সময় পর কি সরণ এক্স, তো এক্স এগুলো আমরা কি বলতে পারি, ভি নট কস থিটা নট কত টি, এখন টির জায়গায় বসাবা টি প্রাইম, কেন টি প্রাইম বসাবা, কারণ এইখান থেকে এখানে আসতে যে সময়টা লাগবে, এই সময় পরে তো সে এইটুকু ডানে আছে, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা এই টি প্রাইমটা আগে কি করব, টি প্রাইমটা আগে এখানে কি করব, বের করে নেব, টি প্রাইমটা আগে কি করবো, এখানে টি প্রাইমটা আগে বের করে নেব। তো টি প্রাইম হচ্ছে প্রাসের উত্থান কাল, মানে সর্বোচ্চ উচ্চতার বিন্দুতে পৌঁছাতে যে সময়, এবং এটা আমরা কি জানি, ভি নট সাইন থিটা নট বাই কত জি, ঠিক আছে, ভি নট সাইন থিটা নট বাই কত জি। এখন ভি নটটা ছিল কত 30, সাইন থিটা নট ছিল 45, আর নিচে ছিল কত জি 9.8। এখন এখান থেকে ক্যালকুলেশন করব, কত আসবে, এখানে আসবে 1.96 সেকেন্ড। এখন আমরা এখানে মান বসাই দিব, ভি নটটা ছিল কত 30 মিটার পার সেকেন্ড, আচ্ছা, পরে কস থিটা নটের মানটা ছিল কত 40 ডিগ্রি, আচ্ছা, আমরা টি এর মানটা কত পাইছি এখানে 1.96। এখন এগুলো বসানোর পরে কত আসবে দেখো, 45.04 মিটার আসে। এখন খেয়াল করো, ওপিটা হচ্ছে 45.04, আর পিএইচটা কত, কত 18.97। তো এখন তুমি বলো তো, এখানে ওপিটা পিএইচ এর চেয়ে বড় কিনা, তুমি বলবা যে লাগবা যে ওপি ইজ গ্রেটার দেন কত পিএইচ। দেখো দেখো বরিশাল বোর্ড 2016 সালে আসা একটি প্রশ্ন। তো এখানে কি বলছে যে ভারত বনাম
বাংলাদেশের ক্রিকেট ম্যাচে ব্যাটসম্যান বিরাট কোহলির দিকে সাকিব আল হাসান বল করলেন 20 মিটার/সেকেন্ড বেগে এবং 30 ডিগ্রি কোণে ব্যাটসম্যান বলটিকে আঘাত করলো। ব্যাটসম্যান হতে 60 মিটার দূরে থাকা রুবেল 60 মিটার দূরে থাকা রুবেল 8 মিটার/সেকেন্ড বেগে দৌড়ে বলটিকে ক্যাচ ধরার জন্য অগ্রসর হলো। তাহলে এখানে হ্যাঁ কি বলা আছে যে গ নাম্বার যে বলটি কত সময় শূন্যে অবস্থান করবে। তাহলে ভারত বনাম বাংলাদেশের ক্রিকেট ম্যাচে ব্যাটসম্যান বিরাট কোহলির দিকে সাকিব আল হাসান এত বেগে এবং এত কোণে বলটিকে আঘাত করলো। ঠিক আছে, এত বেগে এবং 30 ডিগ্রি কোণে ব্যাটসম্যান বলটিকে কি করলো, আঘাত করলো নাকি। তো সাকিব আল হাসান বল করছে এবং বিরাট কোহলি ছিল ব্যাটসম্যান কি করছে যে 20 মিটার/সেকেন্ড বেগে 30 ডিগ্রি কোণে বলটিকে আঘাত করলো। এখন বলটি কতক্ষণ শূন্যে ভাসবে। তো বলটি কতক্ষণ শূন্যে ভাসবে, বলটির বিচরণকালের সময় কি করবে, শূন্যে ভাসবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি বলের যে বিচরণকাল ক্যাপিটাল টি, এটা কি ছিল 2 v0 sin θ0 বাই কত জি, এটা হচ্ছে বলের বিচরণকাল। তাহলে এখন আমরা এখানে মান বসাই দেব। 2 v0 হচ্ছে নিক্ষেপণ বেগ, কত বেগে 20 মিটার/সেকেন্ড বেগে এবং 30 ডিগ্রি কোণে। v0 এর জায়গায় হচ্ছে 20 sin θ হচ্ছে কত 30 ডিগ্রি, আর নিচে ছিল জি ছিল 9.8। এখন যদি আমরা এখানে ক্যালকুলেশন করি কত আসবে, এখানে 2.04 সেকেন্ড, অর্থাৎ এতক্ষণ সময় বলটি শূন্যে ভাসছিল। তার মানে এটা হচ্ছে বলটি এতক্ষণ, যেহেতু বলের বিচরণকাল মানে টাইম অফ ফ্লাই, বলটি কতক্ষণ ভাসছে, এই যে এখান থেকে বলটাকে তুমি আঘাত করছিল, তারপরে 20 মিটার/সেকেন্ড বেগে 30 ডিগ্রি কোণে আঘাত করেছিল, তখন বলটা এইভাবে করে এখান থেকে এখানে আসতে এতক্ষণ সময় লাগছে। ঠিক আছে, এখান থেকে এখানে আসতে কতক্ষণ সময় লাগছে, এতক্ষণ সময় লাগছে। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এরপরে দেখো ঘ নাম্বার কি বলছে। আচ্ছা, তো ঘ নাম্বার বলছে রুবেলের পক্ষে ক্যাচটি ধরা সম্ভব কি। তো ব্যাটসম্যান হতে 60 মিটার দূরে রুবেল 8 মিটার/সেকেন্ড বেগে দৌড়ে বলটিকে ক্যাচ ধরার জন্য অগ্রসর হলো। এখন রুবেল বলটি মাটিতে পড়ার পূর্বে যদি ধরতে পারে তাহলে সে ক্যাচ ধরতে পারবে। এখন সে কি ক্যাচ ধরতে সক্ষম হবে কিনা, এটা বোঝার জন্য দেখো তো এখানে কি বলা ছিল যে ব্যাটসম্যান হতে 60 মিটার দূরে আছিল রুবেল নাকি। আচ্ছা, তাহলে খেয়াল করো, তোমাকে দেখতে হবে যে বলটাকে যে তুমি 20 মিটার/সেকেন্ড বেগে 30 ডিগ্রি কোণে বলটাকে আঘাত করা হয়েছিল, তাহলে বলের যে তোমার পাল্লা, ঠিক আছে, অনুভূমিক পাল্লা মানে বলটা সর্বাধিক কতটুকু দূরে গেছিল, এই পাল্লাটা বের করতে হবে, এই আর। ঠিক আছে, এখন এই আরটা বের করতে হবে। ঠিক আছে, আর ব্যাটসম্যান কি ছিল 60 মিটার দূরে ছিল, তাহলে 60 মিটার কি এটার মধ্যবর্তী কোনো জায়গায় নাকি বাইরে, এটা আগে বোঝার জন্য আগে আরটা বের করতে হবে। এখন আমরা কি করব, এই আর এর মানটা বের করব। ঠিক আছে, আচ্ছা, তো দেখো এখন আমরা কি লিখবো যে বলের অনুভূমিক পাল্লা, বলটির কি পাল্লা, অনুভূমিক পাল্লা আর। তো আমরা পাল্লার সূত্র আর সমান কি জানি, পাল্লা আর সমান কি জানি 2v0 b0 sin 2θ0 বাই জি, এরকম ছিল যদি ভুল না করি আর কি। আচ্ছা, তাহলে আমরা এখন এখানে মান বসাই দিব। b0 স্কোয়ার sin b0 স্কোয়ার ছিল b0 স্কোয়ার sin 2θ0 বাই কত জি। এখন b0টা হচ্ছে আমাদের 20, কারণ 20 মিটার/সেকেন্ড বেগে বলটাকে আঘাত করা হয়েছিল। তারপরে sin 2θ0 নিক্ষেপণ কোণ, θ0টা কত 30 ডিগ্রি। তোমরা সুন্দর করে লিখে নিবা সাইড দিয়ে, টান দিয়ে ভাবে লিখে নিবা, আমি আর এগুলো লিখলাম না। তাহলে 2 × θ0 ডিগ্রি 30 ডিগ্রি, তাহলে এখানে 60 হবে আর নিচে জি হচ্ছে 9.8। ঠিক আছে, আচ্ছা, এখন যদি আমরা এখানে দেখি কত আসে, এরকম আসে 35.34। ঠিক আছে, এত মিটার। তাহলে বলের যে অনুভূমিক পাল্লা এটা হচ্ছে এত মিটার। তার মানে বিষয়টা এরকম ছিল, এই যে এরকম ছিল যে এখান থেকে বলটাকে আঘাত যে করা হয়েছিল, বলটা এখান থেকে এই যে এইটুকু গেছিল ভূমি বরাবর কতটুকু গেছিল 35.34 মিটার, এটুকু গেছিল।
আর এই ব্যাটসম্যান থেকে রুবেল ছিল কতটুকু দূরে? রুবেল ছিল সম্পূর্ণ কত মিটার দূরে? 60 মিটার দূরে। রুবেল এখানে ধরো রুবেল আছে। আচ্ছা, তাহলে বলটা হচ্ছে এভাবে করে উড়ে উড়ে এই জায়গাতে আসবে। তাহলে রুবেলকে এখান থেকে এখানে আসতে হবে। এখান থেকে কি করতে হবে? এখানে আসতে হবে। যদি আসতে পারে তাহলে কি করতে পারবে? বলটি মাটিতে পড়ার পূর্বে ধরতে পারবে নাকি? আচ্ছা, তো হ্যাঁ, এখান থেকে এখানে বলটি এই যে এখান থেকে এখানে যা আসে এই বিচরণকালটা কত? 2.04। তাহলে বলের বিচরণকাল কিন্তু আমাদের বের করা আছে। বলটা শূন্যে ভাসছে কতক্ষণ? 2.04 সেকেন্ড। এবং এই 2.04 সেকেন্ড সময়ে বলটা এখান থেকে এই জায়গায় গেছে। তাহলে বল কর্তৃক অনুভূমিক দূরত্ব হয়েছে কত? 35.34 মিটার। এখন রুবেলকে কি করতে হবে? রুবেলকে এখান থেকে এখানে আসতে হবে। এখান থেকে এখানে আসতে হবে। রুবেল কি করতেছে? 8 মিটার/সেকেন্ড বেগে দৌড়ে বলটিকে ক্যাচ ধরার জন্য অগ্রসর হলো। আচ্ছা, তাহলে রুবেল এইখান থেকে এখানে আসার জন্য মানে এইটুকু দূরত্ব কত? আমরা যদি 60 থেকে 35 পয়েন্ট কত 34 বাদ দিয়ে দেই, তাহলে থাকবে 24.66। তাই এখানের মানটা কত? 24.66। তাহলে বলটা যেহেতু শূন্যে ভাসছিল কতক্ষণ? এতক্ষণ। তাহলে রুবেল এখান থেকে এখানে আসার জন্য 2.04 সেকেন্ড সময় কিন্তু পাবে। রুবেল এখান থেকে এখানে আসার জন্য এতক্ষণ সময় পাবে, কারণ বলটা এখান থেকে এখানে আসতে এই পরিমাণ টাইম নিছে এবং এই পরিমাণ সময়ে সে অনুভূমিক বরাবর এইটুকু অতিক্রম করছে। আর এই ব্যাটসম্যান থেকে রুবেল ছিল 60 মিটার দূরে। তাহলে বল অতিক্রম করছে, এই বল এখান থেকে এখানে চলে গেছে। বল কর্তৃক অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এটা, এবং এখান থেকে এইটুকুর দূরত্ব 60। 60 থেকে এটা বাদ দিলে কি থাকে? এই গ্যাপটুকু থাকে। এই গ্যাপটুকু থাকে। এই গ্যাপটুকু কত থাকে? 24.66। তাহলে বলটা যেহেতু শূন্যে ভাসছে এতক্ষণ, তাহলে এই পরিমাণে যে বলটা শূন্যে, এটা রুবেল মনে করো, এটা বল। বলটা শূন্যে ভাসতে ভাসতেই মানে বলটা শূন্যে ভাসছে ধরো এতক্ষণ, তাহলে এরকম যদি হয় যে বলটা এখানে পড়ে গেছে, পরে রুবেল আসছে, তাহলে মাটিতে পড়ার আগে ধরতে পারবে না। তাহলে বলটা পড়তে পড়তেই রুবেলকে এখানে এসে হাজির হইব নাকি? তাহলে বলটা যতক্ষণ শূন্যে ছিল এতক্ষণের মধ্যেই তাকে এখানে আসতে হবে। এইটুকু সময়ের মধ্যে আসতে হবে, বা এর চেয়ে কম সময় আসলে হবে, কিন্তু বেশি সময় আসলে সে বলটি কি করতে পারবে না? ধরতে পারবে না। ঠিক আছে? আচ্ছা, তো দেখো, তাহলে আমরা এখানে কি করবো খেয়াল করো। এটা হচ্ছে পাশের পাল্লা। আচ্ছা, এটা ছিল প্রাসের অনুভূমিক পাল্লা। আর আমরা গণ হতে যে বিচরণকাল, প্রাসের যে বিচরণকাল, বলটির বিচরণকাল পাইছিলাম। বলটির বিচরণ কাল ক্যাপিটাল টি, এটা পেয়েছিলাম 2.04 সেকেন্ড। ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রাসের পাল্লা হচ্ছে এত, মানে প্রাসটা এখান থেকে এই পর্যন্ত গেছে, যে এইটুকু হলো 35 পয়েন্ট কত? 34। আচ্ছা, আর রুবেল ছিল এখান থেকে 60 মিটার দূরে, এটা হচ্ছে রুবেল নাকি? আচ্ছা, রুবেলকে এই যে বল যেখানে পড়বে, ঠিক আছে, এই বিচরণকালের সমান সময়ে বা তার চেয়ে কম সময়ে এখান থেকে এখানে আসতে হবে। তো এই মানটা কত হবে? সম্পূর্ণ 60 থেকে যদি আমরা এটা বাদ দিয়ে দিই, উপরেরটা, এটা থেকে এটা বাদ দিয়ে দিব, তাহলে এখন তুমি লিখবা যে হ্যাঁ, বলটিকে এখানে একটু ব্যাখ্যা লিখতে পারো তোমরা, এই জায়গাতে একটু ব্যাখ্যা লিখতে পারো যে বলটিকে মাটিতে পড়ার পূর্বে রুবেলকে ক্যাচ ধরতে হলে, ঠিক আছে, তাকে এই প্রাসের যে পাল্লা, এই পাল্লার মধ্যে অবস্থান করতে হবে কতটুকু সময়? এই পরিমাণ সময়। কারণ বলটা যেখানে পড়বে তাকে এই এই জায়গাতে আসতে হবে। ঠিক আছে? তাহলে এখানে বাংলাতে বলতে পারো, এখানে একটু ব্যাখ্যা লিখতে পারো চাইলে, যে রুবেল যদি বলটিকে ক্যাচ ধরতে চায়, তাহলে তাকে বলটির বিচরণকাল, বলটির অনুভূমিক পাল্লার মধ্যে থাকতে হবে বিচরণকালের সমান সময়। এভাবে লিখতে পারো। না লিখতে সমস্যা নেই, এখন তুমি এখানে লিখতে পারো। না যদি না লিখতে চাও, যারা বাংলা লিখতে চাইতেছো না, তারা এভাবে লিখবা যে রুবেলের জন্য, রুবেলের জন্য ক্যাচ ধরতে, ক্যাচ ধরতে প্রয়োজনীয় দূরত্ব, প্রয়োজনীয়, রুবেলের জন্য ক্যাচ ধরতে প্রয়োজনীয় কি দূরত্ব, এটাকে আমরা ধরলাম এস। কি ধরলাম? এস। তাহলে বল, এই ব্যাটসম্যান হতে রুবেল ছিল 60 মিটার দূরে, আর বল অলরেডি এখান থেকে উড়ে উড়ে এখানে আসছে, তার মানে এই বরাবর এতটুকু গেছে। ঠিক আছে? এতটুকু গেলে আমরা এটা মাইনাস করে দিব 35.34। হ্যাঁ, এটা বাদ দিয়ে দিব। বাদ দিলে এখানে কি থাকে? 24.66 মিটার। অর্থাৎ রুবেল, রুবেল কিন্তু বলটাকে ধরতে হলে রুবেলকে এতটুকু অতিক্রম করতে হবে। কি পরিমাণ সময়ে? এই পরিমাণ সময়। ঠিক আছে? এখন আমরা দেখবো যে রুবেল এতটুকু দূরত্ব অতিক্রম করতে যদি এর চেয়ে কম সময় নেয়, রুবেলকে কিন্তু এখান থেকে এখানে আসতে হবে বলটাকে ক্যাচ ধরতে হলে। তো
তো এইখান থেকে এখানে আসতে রুবেল যদি হ্যাঁ এই বিচরণকালের চেয়ে কম সময় নেয়, তার মানে কি বলটা মাটিতে পড়ার আগে সে চলে আসছে, আর বেশি নিলে বল মাটিতে পড়ে গেছে পরে আসছে। কথা বুঝতে পারছো? তাহলে এখন তুমি লিখবে যে আমরা জানি এস ইকুয়াল টু কত ভিটি, কারণ রুবেল যদি সমবেগে আসছে এস ইকুয়াল টু ভিটি, আর টি সমান সমান কত এস বাই বি। তাহলে রুবেলের জন্য প্রয়োজনীয় বাকি দূরত্বটা কত 24.66, আর রুবেল কত বেগে দৌড়ে আসছিল 8 বেগে। তাহলে এখানে কত হবে দেখো তো, আমরা 24.66 কে আমরা কি দিয়ে ভাগ করব, 8 দিয়ে ভাগ করলে এখানে 3.0825 3.0825 সেকেন্ড সময় লাগবে, 25 এইটুকু সেকেন্ড সময় লাগবে। এখন এই সময়টা এই যে রুবেলের হ্যাঁ যেইটুকু দূরত্ব মাঝখানে গ্যাপ আছে এইটুকু আসতে রুবেলের এই পরিমাণ সময় লাগে। তো এই সময়টা কার চেয়ে বেশি হয়ে গেছে, বিচরণকালের চেয়ে বেশি হয়ে গেছে। তার মানে কি বলটা মাটিতে পড়ে যাবে তারপরে রুবেল মানে বলের কাছে যাবে। তার মানে কি বলতে পারি, সুতরাং বলটি ক্যাচ ধরা সম্ভব না। কি বলতে পারি এখানে, আমরা এখানে বলতে পারি ক্যাচ ধরা কিনা সম্ভব না, ক্যাচ ধরা সম্ভব নয়। এই তো এটা হচ্ছে আমাদের আনসার, ক্যাচ ধরা কি নয় সম্ভব নয়। এখন তোমরা এটা চাইলে এভাবে করতে পারো, অথবা আরেকটা কাজ করতে পারো। আমি এটা আপাতত মুছে দিই, দেখো আমি এটা আপাতত সরাই নিই এখান থেকে। এই জায়গাতে একটু খেয়াল করো, তোমরা এই জায়গাতে আরেকটা কাজ করতে পারো। আরেকটা কি কাজ করতে পারো, এস ইকুয়াল টু ভিটি করছিল না, এখান থেকে এক কাজ করো, এস ইকুয়াল টু ভিটি। তাহলে দেখো যে ব্যাগ ছিল কত 8, আর বিচরণকালের সমান সময়ে সে কতটুকু আসতে পারে, তাহলে আমরা 8 ইন্টু 2.04, তাহলে 16.32। তার মানে বোঝা গেল যে খেয়াল করো যে বলটির যে বিচরণকাল, বলটা যখন শূন্যে ভাসছে এই পরিমাণ সময়ে রুবেল দৌড়ায় বলের দিকে মানে এদিকে কতটুকু আসতে পারে 16.32, কিন্তু তাকে আসতে হবে কত মিটার, এত মিটার। তার মানে কি যেটুকু আসা লাগবে তার চেয়ে কম আসতে পারে, মানে কি বল এখানে পড়ে যাবে সে আরো কম দূরত্বে আসছে, মানে এই যে এরকম কোন একটা জায়গায় এসে থেমে মানে জায়গায় আসতে আসতে বল মাটিতে পড়ে গেছে। তার মানে কি আমরা দূরত্ব বের করে কিন্তু বলতে পারি এই দূরত্বটা কার চেয়ে কম হয়ে গেছে, যেটুকু যাওয়ার দরকার ছিল তার চেয়ে কি হয়ে গেছে কম হয়ে গেছে। তার মানে কি ক্যাচ দিতে পারবে না। আমরা দূরত্ব বের করে বলতে পারবো, আমরা সময় দিয়েও বলতে পারবো। তো আশা করি তোমরা এটা খুব ইজিলি বুঝতে পারছো। তো এরপর এইটা খেয়াল করো, এটা যশোর বোর্ড 2016 সালে আসছে একটি প্রশ্ন। এখানে দেখো এটা হচ্ছে নিক্ষেপণ বেগ কত 30 মিটার পার সেকেন্ড, নিক্ষেপণ কোণ দেওয়া আছে 60 ডিগ্রি। এখন প্রাসের পাল্লা বের করতে বলছে। এখন প্রাসের পাল্লা আমরা কি জানি, প্রাসের পাল্লা আর ইকুয়াল টু আমরা কি জানি, দেখো প্রাসের পাল্লা হচ্ছে বি নট স্কোয়ার সাইন 2 থিটা নট বাই কত জি, এটা হচ্ছে প্রাসের পাল্লা। তো আমরা এখন এখানে মান বসাই দেবো, বি নটটা ছিল কত 30, তাহলে এখানে বসাবো 30, তারপরে স্কোয়ার দাও, তারপরে সাইন 2 থিটা, থিটা কত ছিল, থিটা নটটা ছিল 60 ডিগ্রি না, আচ্ছা, আর নিচে ছিল কত জি। এখন এখান থেকে কত আসবে, এখান থেকে 79.53 এত মিটার। এটা হচ্ছে প্রাসের অনুভূমিক পাল্লা, অর্থাৎ প্রাসটাকে তুমি যখন 60 ডিগ্রি কোণে নিক্ষেপ করছো এত বেগে, তখন এটা এখান থেকে এখানে আসছে, এবং এই যে এই দূরত্বটা কত হবে, 79.53 হবে, 79 পয়েন্ট কত হবে 53 হবে। আশা করি তোমরা এটুকু বুঝতে পারছো, ঠিক আছে। আচ্ছা এখন এত মিটার, এখন এখানে দেখো গ নাম্বার কি বলছে, গ নাম্বার বলছে প্রাসটির নিক্ষেপণ বিন্দু থেকে, নিক্ষেপণ বিন্দু হচ্ছে যে ও বিন্দুটা, এই নিক্ষেপণ বিন্দু থেকে এক অক্ষ বরাবর 20 মিটার দূরে, এক অক্ষ বরাবর কতটুকু দূরে 20 মিটার দূরে, মানে এই যে বাম দিকে, হ্যাঁ বাম থেকে ডান দিকে আর কি, এক অক্ষ বরাবর 20 মিটার দূরে কত 25 মিটার উঁচু দেয়াল অতিক্রম করতে পারবে কিনা। তাহলে খেয়াল করো এখানে বিষয়টা একটু ভাবে খেয়াল করো, বা এখানে একটু বুঝো, এখানে আগে বুঝো, এখানে বুঝো। ধরো এখানে একটু খেয়াল করি আমরা, ধরো আচ্ছা এখন এভাবে চিন্তা করো যে আমি একটা বস্তুকে এখান থেকে নিক্ষেপ করব, ঠিক আছে। আচ্ছা এখন এই জায়গায় একটা দেওয়াল আছে, এটা হচ্ছে একটা দেওয়াল। এখন এই দেওয়ালটা এখান থেকে 25 মিটার দূরে আছে, কত মিটার দূরে আছে 20 মিটার বলছে না, বেশি দেই, এখান থেকে 20 মিটার দূরে একটা দেওয়াল আছে। আচ্ছা দেওয়াল, এখন আমি এখান থেকে যে বলটাকে নিক্ষেপ করছি, ঠিক আছে, বলটা যখন 20 মিটার দূরবর্তী আছে, মনে করো বলটা এইভাবে যেতেছে এই জায়গায়, দেখো তো বলটা, ঠিক আছে, এখান থেকে যখন এই জায়গাতে আসছে তখন হাতের বাম থেকে ডানে 20 মিটার সরে গেছে,
যখন 20 মিটার সরে গেছে তখন কিন্তু সে 25 মিটার যে দেওয়ালটা ছিল, এই যে এই দেওয়ালের দৈর্ঘ্য ধরো 25 মিটার, এই 25 মিটার দেওয়ালের কি আছে উপরে যেতেছে। তার মানে কি বলের সরণ এক্স অক্ষ বরাবর সরণ এক্স যখন 20, তখন তার ওয়াইটা কত হয়ে গেছে 25-এর বেশি হয়ে গেছে, তার মানে দেওয়ালের উপর দিয়ে যাবে। কিন্তু যদি এরকম হইতো যে এরকম হইতো, দেখো তো এই যে এরকম হইতো, এরকম হইতো যে এক্স অক্ষ বরাবর যখন 20 মিটার দূরে সরে গেছে তখন উলম্ব সরণ যেটা এই যে এটা 25-এর চেয়ে কম, মানে দেয়ালে বাধা পাইতেছে, তার মানে কি দেওয়াল অতিক্রম করে পারবে, অতিক্রম করতে পারবে না। ঠিক আছে, বিষয়টা বুঝতে পারছো কিনা? তাহলে আমাদের এক্স যখন 20 তখন ওয়াই কে কত হওয়া লাগবে 25-এর চেয়ে বেশি হওয়া লাগবে। ঠিক আছে, ওয়াই কে 25-এর চেয়ে কি হওয়া লাগবে বেশি হওয়া লাগবে, যদি বেশি হয় তাহলে অতিক্রম করতে পারবে, আর অন্যথায় কি করতে পারবে না, অতিক্রম করতে পারবে না। তাহলে আমরা এখন এখানে কি করবো একটু খেয়াল করো। আচ্ছা, তাহলে প্রাসের নিক্ষেপণ বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর 20 মিটার দূরে 25 মিটার উঁচু দেয়াল অতিক্রম করতে পারবে কিনা। তাহলে আমরা দেখবো যে এই যে ধরো এখান থেকে এইটুকু হচ্ছে 20 মিটার, ধরো এখান থেকে এইটুকু হচ্ছে কত মিটার 20 মিটার, এবং এখানে দেওয়াল আছে। এখন এই দেওয়ালটা মনে করো 25 মিটার নাকি, তাহলে এক্স অক্ষ বরাবর 20 মিটার যাইতে কি পরিমাণ সময় লাগে, এক্স অক্ষ বরাবর 20 মিটার যাইতে কি পরিমাণ সময় লাগে, ওই সময়ে ওই পরিমাণ সময়ে তার ওয়াইটা বের করব। দেখো প্রাসটা যখন এখান থেকে নিক্ষেপ করলা এভাবে করে আসতেছে, তার মানে কি ধরো এই যে এক্স অক্ষ বরাবর যখন 20 মিটার, এই যে এক্স অক্ষ বরাবর যখন 20 মিটার দূরে আছে, তাহলে এই এই পরিমাণ দূরে আছে কখন, যখন সে এখানে আছে, তাহলে এখান থেকে এখানে আসতে যে পরিমাণ সময় লাগছে এই সময়ে তার ওয়াইটা বের করব। ওয়াইটা যদি 25 কি হয় বেশি হয়, তার মানে উপর দিয়ে গেছে, সমান হলেও মানে উপর দিয়ে যেতে পারবে। ঠিক আছে, সমান হলে মানে কি যে এরকম হবে, যেরকম একদম ঘেসে ঘেসে যা উপরে যাবো, কিন্তু কম হয়ে গেলে দেওয়ালে বাধা হবে, কম হয়ে গেলে কি হবে দেওয়ালে বাধা পাবে। তাহলে আশা করি তুমি এটা বুঝতে পারছো, এখন করে ফেলি দেখবে আরো ইজিলি বুঝতে পারতেছো। তো আমরা এখানে লিখবো, দেখো আমরা কি লিখবো এখানে, তাহলে আমরা লিখবো যে এক্স অক্ষ বরাবর 20 মিটার অতিক্রম করতে প্রয়োজনীয় সময়। ঠিক আছে, অনুভূমি বরাবর 20 মিটার অতিক্রম করতে যে সময়টা বের করবো আমরা। তো আমরা শিখছিলাম যে এক্স ইকুয়াল টু কত শিখছিলাম, দেখো তো বি নট cos থিটা নট ইন্টু কত টি, এটা বলছিলাম আমরা এক্স অক্ষ বরাবর যে তোমার সরণ এস ইকুয়াল টু ভিটি, ওই ভি এর জায়গায় আমরা ভি নট cos থিটা নট সাথে টি আছে। তো আমরা এখন লিখবো যে আমরা জানি, এই সূত্রটা প্রয়োগ করব, আমরা জানি এক্স ইকুয়াল টু কত, দেখো আমরা কি জানি, আমরা জানি এক্স ইকুয়াল টু ভি নট cos থিটা নট সাথে কত আছে একটা টি। তাহলে এখান থেকে টি কত হবে, টি সমান সমান কত হবে এক্স বাই ভি নট cos থিটা নট। তো আমরা এক্স এর জায়গায় কত বসাবো, এক্স এর জায়গায় আমরা বসাবো 20 মিটার, কারণ এক্স এর মানটা 20 বলা আছে। ঠিক আছে, আচ্ছা, আর ভি নট হচ্ছে নিক্ষেপণ বেগ কত 30 মিটার পার সেকেন্ড, 30 মিটার পার সেকেন্ড, এবং থিটা নটটা কত দেওয়া আছে 60 ডিগ্রি। এখন এই মানগুলো এখানে বসাই দিব, এখানে 20 বসাবা, আর নিচে ভি নটটা কত বসাবা 30, আর কস কস এই যে এখানে 60 বসাই দিবা। ঠিক আছে, এখন কস 60 ডিগ্রি মান কত হাফ, ঠিক না, হাফ হলে 15 হবে, এখন 15 20 বা 15 দিলে হয়ে যাবে, ঠিক না, 20 বা 15 দিলে কিন্তু আমাদের হয়ে যাবে। আপনার ভাঙা ভাঙা করি যদি ভুল হয় আবার মাঝে মধ্যে। 1.33, তাহলে বুঝো, মানে বোঝা গেল যে প্রাসটি এক্স অক্ষ বরাবর, এই যে প্রাসটি এই যে নিক্ষেপণ বস্তুটি মানে প্রাসটি যখন দেখো এই যে আমাদের এই প্রাসটি এখান থেকে যখন এই জায়গায় আছে, ঠিক আছে, মানে এক্স অক্ষ বরাবর 20 মিটার মানে ডানে, মানে কি সে এখান থেকে এই উপরে আছে, এবং এখান থেকে এখানে আসতে যে সময়টা, এই সময়টা কত এত সেকেন্ড। এখন এই পরিমাণ সময়ে সে উলম্ব সরণটা মানে এই পরিমাণ সময় যখন গণা যাবে তখন সে কতটুকু উপরে থাকবে এই ওয়াইটা বের করতে হবে। এখন আমরা ওয়াই বের করব, এখন আমরা কি বের করব, ওয়াইটা বের করবো, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, দেখো তো এখন আমরা ওয়াই বের করব। এখন লিখবা যে 1.33 সেকেন্ড পরে উলম্ব সরণ, 1.33 সেকেন্ড পর উলম্ব উলম্ব সরণ ওয়াই। আমরা ওয়াই সমান কি জানি, ওয়াই সমান জানি ভি নট, ওয়াই ওয়াই মানে কি উপরের দিকে, উপরের দিকে আদি বেগ রূপাংশগুলো কি হয় ভি নট সাইন থিটা নট।
তাহলে ভি নট সাইন থিটা নট এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ওই ইউটি ইউ এর জায়গাতে এটা, টির জায়গায় এখানে টি থাকবে, এই যে এরকম। ঠিক আছে, ইউটি মাইনাস মাইনাস হবে কেন, উপরের দিকে জি হচ্ছে নেগেটিভ, এস ইকুয়াল টু কত ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, এই তো সূত্র। এখন আমরা দেখবো এই সময়টা এখানে বসাই দিব, বিনোটের জায়গায় সেম আগের মানটা বসাবো, এখানে 30 সাইন থিটা নটটা কত দেওয়া আছে 60 ডিগ্রি। আচ্ছা, টির মানটা কত বসাবো আমরা এখানে, টির মানটা 1.33 মাইনাস হাফ, জি ছিল 9.8, জি ছিল কত 9.8, আর আমরা এখানে কত বসাবো টি এর জায়গায় 1.33 তার হোল স্কয়ার। এখন আমরা দেখবো যে এখানে ওয়াই এর মানটা কত আসে, তাহলে কত আসবে এখানে 30, এখানে 25.88, 25.88। তার মানে বোঝা গেল এখানে যে প্রাসটা এতটুকু সময়ে, ঠিক আছে, তার উলম্ব সরণ ছিল, মানে প্রাসটা কতটুকু উপরে ছিল, প্রাসটা ভূমি হতে, প্রাসটায় যে আমরা যখন প্রাসটাকে নিক্ষেপ করি, ঠিক আছে, এই পরিমাণ সময়ে মানে এত সময় পরে 20 মিটার সরলেও, 20 মিটার সরলে সে এটুকু ধরো 25, এটুকু কত ধরো 25, মানে এই উলম্ব এটুকু হলো আমাদের 25, কিন্তু এই পরিমাণ সময়ে, এই পরিমাণ সময়ে বা এই পরিমাণ সময়ে প্রাসটা এই জায়গায় আছে, এই যে এই জায়গায় আছে, তার মানে এটা 25 উপরে আছে না, হ্যাঁ, এটা কাছে বড় আমাদের, এটা হচ্ছে আমাদের 25 মিটার হচ্ছে বড়, তার মানে কি দেয়াল অতিক্রম করতে পারবে, তাহলে আমরা কি বলতে পারবো, দেয়াল অতিক্রম করতে পারবে, লিখে দিবা এটা। সুতরাং 25 মিটার উঁচু দেওয়াল কি করতে পারবে, অতিক্রম করতে পারবে। কিন্তু এই মানটা যদি 25 এর কম হইতো, তার মানে কি দেওয়ালে বাধা পাইতে ছিল, ঠিক আছে, 25 এর কম মানে কি এই পরিমাণ সময়ে সে 25 এর কম, তার মানে কি দেওয়ালে বাধা পাইতো, বাধা পাইলে কি করতে পারবে না, অতিক্রম করতে পারবে না। তো আশা করি তোমরা এটা ইজিলি বুঝতে পারছো, ঠিক আছে। আচ্ছা, তো এরপরে আমরা যে প্রশ্নটা নিয়েছি এখানে খেয়াল করো, এই যে দিনাজপুর বোর্ড 17 সালে আসা একটি প্রশ্ন। এখানে বলছে, দেখো কি বলছে যে, আচ্ছা এখানে একজন ফুটবল খেলোয়াড় গোল পোস্টের 25 মিটার সামনে হতে, গোল পোস্টের কত মিটার সামনে, গোল পোস্টের 25 মিটার সামনে হতে ভূমির সাথে 20 ডিগ্রি কোণে, ভূমির সাথে 20 ডিগ্রি কোণে 20 মিটার পার সেকেন্ড বেগে ফুটবলকে কিক করে। গোল পোস্টের উচ্চতা ছিল কত মিটার, 2 মিটার। এখন বলছে 1 সেকেন্ড পর, কয় সেকেন্ড পর, 1 সেকেন্ড পর বলের বেগ কত, কয় সেকেন্ড বলছে, 1 সেকেন্ড পরে বলটির বেগ কত। তো যেহেতু বলছে 1 সেকেন্ড পরে বলের বেগ, তো আমরা এখানে কি করব খেয়াল করো, আমরা আগে বি এক্সটা বের করব। তো এক্স অক্ষ বরাবর যেহেতু সমবেগ থাকে, তো এটা টাইমের উপর ডিপেন্ড করবে না, এক্স অক্ষ বরাবর বেগ হচ্ছে ভি নট কস থিটা নট। তো নিক্ষেপণ বেগটা ছিল কত, 20 ডিগ্রি কোণে 20 মিটার পার সেকেন্ড, তো এইটা হচ্ছে 20, আর কস থিটা নটটা ছিল কত 20 ডিগ্রি, এখানে হবে 20 ডিগ্রি। এখন আমরা এখানে দেখবো যে কত আসে, এখান থেকে আসে 18.79, 18.79 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা ভি ওয়াইটা বের করব। এখন আমরা কি বের করব, এখন আমরা এই ভি ওয়াইটা বের করব। দেখো, এখন আমরা কি বের করব, এখন আমরা ভি ওয়াই বের করব। এখন লিখবো যে ভি ওয়াই, তাহলে ভি ওয়াই মানে কি, ব্যাক ভি ভি ওয়াই, তাহলে এখানে যেহেতু ভি ওয়াই বের করতেছে y অক্ষ বরাবর, তাহলে আদি বেগ রূপাংশগুলো সাইন থিটা নট হবে, ভি নট সাইন থিটা নট, ঠিক আছে, আর হবে জিটি, ভি নট সাইন থিটা নট মাইনাস জিটি। কেন এরকম, এগুলো কিন্তু প্রমাণ করে দেওয়া আছে। ভি নটটা কত ছিল আমাদের 20, এখানে 20 লিখবা, তারপরে সাইন থিটা নটটাও কিন্তু 20 ডিগ্রি, জি ছিল 9.8 আর টি ছিল 1 সেকেন্ড, ঠিক আছে। বলছে না 1 সেকেন্ড পরে বলটির বেগ, এখানে টাইম আছে, টাইমের মানটা 1 বসাবো, তাহলে তাহলে এখানে -2.95, -2.95 মিটার পার সেকেন্ড। এখন মাইনাস কেন আসছে, মাইনাস দ্বারা বোঝাচ্ছে যে নিম্নমুখী, মাইনাস দ্বারা কি বোঝাচ্ছে, নিম্নমুখী বেগ। মাইনাস মানে হচ্ছে নিম্নমুখী বেগ, অর্থাৎ এই যে এরকম, ধরো বস্তুটা এরকম ছিল, ধরো এইভাবে নিক্ষেপ করছিলা,
ধরো বছর এই জায়গায় আছে, তাহলে এটার ব্যাগের দিক হবে এদিকে, এটা বি এক্স এর দিক, এটা বি ওয়াই এর দিক, তাহলে বি ওয়াই এর দিকটা কোন দিকে, নিচের দিকে, বুঝতে পারছো? তো এরকম কোনো কন্ডিশন ছিল হয়তো। আচ্ছা, এখন আমরা 1 সেকেন্ড পরে ফাইনাল যে ব্যাগ ভিটা বের করব, 1 সেকেন্ড পরে ফাইনাল ব্যাগ ভিটা বের করব। তাহলে ফাইনাল ব্যাগ ভি যখন বের করব তাহলে কত হবে একটু খেয়াল করো। আচ্ছা, তো আমরা জানি ভি ইকুয়াল টু কি জানি, আমরা ভি সমান জানি রুট ওভার অফ ভি এক্স এর স্কোয়ার প্লাস ভি ওয়াই এর স্কোয়ার। এখন ভি এক্স এর মানটা কত হয়েছিল আমরা 18.79 তার হোল স্কোয়ার প্লাস ভি ওয়াইটা ছিল -2.95 তার হোল স্কোয়ার, এটাকে রুট ওভার করে দিবা। এখন এখানে যে উত্তরটা আসে 18.79 প্লাস 2.95 তার হোল স্কোয়ার, তাহলে এখানে 18.55 কত আসে, 18.55 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, ভুল করলাম কিনা, ভুল করার কথা না, 18.79 হোল স্কোয়ার প্লাস, ঠিক আছে, এখন দিয়ে 19.02 আসছে, 19.02 আসলো। আচ্ছা, 19.02 আসছে এখানে, 19.02। ঠিক আছে, এখানে আমার ক্যালকুলেশনে ভুল থাকলে থাকতে পারে, তোমরা এটা একটু মিলিয়ে নিবা কষ্ট করে। হ্যাঁ, এটা দিনাজপুর বোর্ড 17 সালের প্রশ্ন। আমি টেস্ট পেপার দেখে নিই, এটা ছিল 5 নাম্বার। হ্যাঁ, 19.02, ঠিক আছে, এটা ঠিক আছে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের আনসার। 1 সেকেন্ড পরে ব্যাগটা কত থাকবে, তার মানে 1 সেকেন্ড পরে ব্যাগটা কমে যাবে, 20 থেকে কমে কত হবে, 19.02 মিটার পার সেকেন্ড হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের কি ঘ নাম্বার। এখন ঘ নাম্বারে কি বলছে খেয়াল করো। তো ঘ নাম্বার বলছে উক্ত বল হতে গোল হওয়ার সম্ভাবনা গাণিতিকভাবে কি করো, বিশ্লেষণ করো। তো একজন ফুটবল খেলোয়াড় গোল পোস্টের 25 মিটার সামনে হতে ভূমির সাথে 20 ডিগ্রি কোণে 20 মিটার পার সেকেন্ড বেগে ফুটবলে কিক করেন। গোল পোস্টের উচ্চতা কত, 2 মিটার। ধরো এইটা হচ্ছে আমাদের গোল বার, ঠিক আছে, এটা হচ্ছে একটা গোল পোস্ট, ধরো এটা হচ্ছে একটা কি গোল পোস্ট। এখন এই যে গোল পোস্টটা যা আছে, এই গোল পোস্টের যে উচ্চতা এইচ, এটা কত, এটা হচ্ছে উচ্চতা কত মিটার, গোল পোস্টের যে উচ্চতা এটা কত মিটার, 2 মিটার। কত মিটার, 2 মিটার। এবং এই গোল পোস্ট থেকে কতটুকু দূরে, গোল পোস্ট থেকে 25 মিটার দূরে, কত মিটার দূরে, এই গোল পোস্ট থেকে 25 মিটার দূরে একজন খেলোয়াড় ছিল, ফুটবল খেলোয়াড়। এই যে এখানে ধরে ফুটবলটা, এটা হচ্ছে আমাদের কি ফুটবলটা। আচ্ছা, এখান থেকে একটা বলকে 20 ডিগ্রি কোণে 20 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হয়েছে। তার মানে এই যে বলটাকে যে কিক দেওয়া হয়েছে, এখান থেকে কিক দেওয়া হয়েছে, বলটা এইভাবে করে এই যে 20 ডিগ্রি কোণে কিক করা হয়েছে। তাহলে বলটা এইভাবে করে যায়, যদি এরকম হয়, দেখো এই যে এক্স অক্ষ বরাবর 25 মিটার দূরে, এক্স অক্ষ বরাবর 25 মিটার দূরে, ঠিক আছে, আমাদের যে ওয়াইটা, আমাদের যে এখানের যে ওয়াই, এই ওয়াইটা যদি 25 হয় বা 25-এর কম থাকে, তাহলে গোলবারের ভিতরে ঢোকার একটা চান্স আছে। হ্যাঁ, এখন এক্স যখন 25, তখন ওয়াই যদি, ঠিক আছে, 2-এর চেয়ে বেশি হয়ে যায়, মানে উচ্চতার চেয়ে বেশি যায়, মানে এরকম যদি হয়, বলটা কিক করার পর এরকম হয়েছে, তাহলে গোল বারের উপর দিয়ে চলে গেছে। মানে বলটি যখন এক্স অক্ষ বরাবর 25 মিটার দূরে যাবে, ঠিক আছে, এই যে বল তো উপরে দিকে উঠতেছে, এই জায়গায় ধরো বলটা এইভাবে করে, এই যে এভাবে আছে, ধরো এই যে এটাই বল, এই যে বলটা দেখো এক্স অক্ষ বরাবর যখন 25 মিটার দূরে, তখন ওয়াই অক্ষ বরাবর কি গোল বারের চেয়ে উপরে, তার মানে কি গোল হওয়ার কোনো পসিবিলিটি নাই। কিন্তু বলটা যদি এরকম হয়, এই যে এরকম হয়, যে এক্স অক্ষ বরাবর যখন 25 মিটার দূরে ছিল, তখন ওয়াই অক্ষ বরাবর এইটুকু উপরে ছিল, তার মানে কি গোল বারের ভিতর দিয়ে যেতেছে, তাহলে এখানে গোল হওয়ার কি আছে, সম্ভাবনা থাকার কথা নাকি। আচ্ছা, তাহলে এখানে খেয়াল করো, তো আমরা এই চিত্রটা মোটামুটি কি বুঝতে পারছো কিনা, এই চিত্রটা মোটামুটি তোমরা বুঝতে পারছো কিনা। আচ্ছা, তো এটা থাক, এটা আমরা বুঝতে আমাদের হেল্প করবে, থাকুক। আচ্ছা, এখানে মিটারটা সরে গেছে। আচ্ছা, তো এখন দেখো আমরা ঘ নাম্বার যদি সমাধান করি, কিভাবে করবো খেয়াল করো। তাহলে এক্স যখন 25, তখন আমাদের ওয়াই বের করতে হবে। এক্স যখন 25, তখন আমাদের কি করতে হবে, ওয়াই বের করতে হবে। তাহলে এক্স এর মান 25 যখন ছিল, তখন সে 25 যে মানে এইখান থেকে যে এখানে, তখন সে এখান থেকে ধরো এই জায়গায় আছে, ধরলাম এই জায়গায় আছে, তাহলে এখান থেকে এখানে আসতে যে টাইমটা আছে, এই টাইমটাকে বের করতে হবে। ঠিক আছে, আচ্ছা, তো আমরা এখানে কি লিখবো, আমরা লিখবো যে এক্স ইকুয়াল টু ভি নট কস থিটা নট, সাথে কি হবে ইন্টু টি। তাহলে এক্স এর মান যখন 25, ঠিক আছে,
মানে এই এক্স অক্ষ বরাবর যখন 25 ছিল, তখন ধরো প্লাসটা যে যে কোনো একটা জায়গায় আছে, এখানে আছে, এবং এখান থেকে তার এখানে আসতে যে সময়টা লাগছে ওই সময়টা বের করতে হবে আমাদের। তাহলে এখানে 25 বসাই দিলাম। দেখো এখান থেকে আমরা টি রেখে দেব। টি রেখে দিলে কত হবে? এক্স বাই ভি নট কস থিটা নট। তো আমরা এক্স এর জায়গায় বসাবো 25 মিটার, আর বি নট হচ্ছে 20 ডিগ্রি কোণে 20 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে ব্যাক হচ্ছে 20, আর কোণের মান হচ্ছে কত ডিগ্রি? 20 ডিগ্রি। তো এখন আমরা দেখবো যে কত হয় এখানে। 25 ভাগ 20 প্লাস 20, তাহলে এখানে 1.33। এটা আগের অঙ্কের মতো তো হয়ে গেল, আগের অঙ্কের মতো হয়ে গেল না? 1.33 আসছে, 1.33 সেকেন্ড আসছে। তার মানে বোঝা গেছে যে 25 এক্স অক্ষ বরাবর 25 মিটার দূরে গেলে, দূরে যাওয়ার জন্য তার যে সময়টা লাগে, মানে এক্স অক্ষ বরাবর 25 মিটার দূরে মানে কি এইভাবে গেছে না, এভাবে আসছে না, দ্বিমাত্রিক গতি এভাবে আসছে। এখন এক্স অক্ষ বরাবর যখন 25 মিটার দূরে ছিল, তখন সে উপরে উলম্ব দিকে যে কোনো একটা মানে উপরে আছে, কোনো একটু উপরে আছে, উলম্ব দিকে একটা ওয়াই আছে। এখন এই ওয়াইটা আমাদের দরকার। এখন উলম্ব দিকে যে ওয়াইটা আছে, এই ওয়াইটা ধরো এইটুকু, তাহলে এসে এখানে আছে, তার মানে এখান থেকে এখানে আসতে এই পরিমাণ সময় লাগছে। এখন এই পরিমাণ সময় পরে আমরা ওয়াই বের করব। এই পরিমাণ সময় পরে আমরা কি করব? এই পরিমাণ সময় পরে আমরা কি করব? ওয়াইটাকে বের করব। ঠিক আছে? তাহলে একটু খেয়াল করো, এই পরিমাণ সময় পরে আমরা কি করব? ওয়াইটাকে বের করব। ঠিক আছে? আচ্ছা, তো এখন আমরা এখানে ওয়াই বের করব, যে এত সময় পরে উলম্ব সরণ ওয়াই। তাহলে ওয়াই সমান ছিল ভি নট সাইন থিটা নট, সাথে হবে টি মাইনাস হাফ জি স্কোয়ার। এখন এখানে মান বসাই দিবা। ঠিক আছে? ভি নটের জায়গায় 20 বসাবা, সাইন কোণের মানও 20 দেওয়া ছিল, আর সাথে টি ছিল কত? 1.33। টি ছিল 1.33 পরে মাইনাস হাফ জিডি স্কোয়ার। ঠিক আছে? হাফ কত? জিডি স্কোয়ার। আচ্ছা, এখানে মানটা বসাবো, 20 সাইন 20 ডিগ্রি, কোণের মানটা ছিল 1.33 মাইনাস হাফ, জি ছিল 9.8, আর টি ছিল কত? 1.33। একটু আগে যে অঙ্কটা করছিলাম ওইটার মতো অ্যান্সার আসবে। আমাদের আগের অঙ্ক এটা প্রায় সেম। হ্যাঁ, আচ্ছা, মাইনাস আমাদের আগেরটা কত ছিল এখানে দেখো তো। ও, এখানে কোণের ব্যাগের মানটা ভিন্ন ছিল। হ্যাঁ, ব্যাগের মানটা ভিন্ন ছিল, এখানে কোণের মানটা ভিন্ন ছিল। এখন টাইম ঠিক থাকলেও এইখানের মানটা ভিন্ন আসবে, এখানের মানটা ভিন্ন আসার কথা। আচ্ছা, দেখো আমরা এখানে ক্যালকুলেশন করে কত আসে দেখি। এখানে 0.43, 0 পয়েন্ট কত আসছে? 0.4301 মিটার। তাহলে খেয়াল করো তো, এই মানটা কার চেয়ে কম? গোলবারের যে উচ্চতা 2 মিটার তার চেয়ে কম। তার মানে কি, এই যে গোলবারটা যা ছিল, গোলবারের উচ্চতা ছিল 2 মিটার, আর আমাদের প্রাসটা ঠিক আছে এত মিটার উপরে আছে। তার মানে কি, এই যে এভাবে করে গেছে, তাই এই যে, তার মানে কি এই যে এইটুকু, মানে এইটুকু উপরে ছিল। তার মানে যেহেতু এটা গোলবারের ভিতর দিয়ে ঢুকতেছে, তাহলে গোল হওয়ার কি আছে? সম্ভাবনা আছে। এখানে কিন্তু তুমি নিশ্চিত করে বলতে পারো না যে গোল হবে, কারণ এখানে তো একজন গোলকিপার আছে, তাই না? এখন উনি তো বল ধরে ফেলতে পারে। তো এখানে বলবো যে গোল হওয়ার কি আছে? সম্ভাবনা আছে, যেহেতু এই উলম্ব সরণটা আমাদের গোলবারের উচ্চতার চেয়ে কি আছে? কম আছে। তার মানে কি, এই গোলবারের উচ্চতার মধ্যেই আছে, এই যে এরকম কিছু একটা, এরকম। তার মানে গোল হওয়ার কি আছে? সম্ভাবনা আছে। তাহলে গোল হওয়ার সম্ভাবনা আছে, গোল হওয়ার কি আছে? সম্ভাবনা আছে। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো এরপর এই অঙ্কটি খেয়াল করো, এটা খেয়াল করো, বি বিন্দুতে। আচ্ছা, এটা একটু খেয়াল করো তোমরা। এটা কি বলছে যে এখানে একটা সিনারি দেওয়া আছে না? আচ্ছা, এটা বি বিন্দু, নিক্ষেপণ বিন্দু। এখান থেকে নিক্ষেপ করেছে 10 মিটার পার সেকেন্ড বেগে 35 ডিগ্রি কোণে। আর এ সি থেকে এর উচ্চতা 1.5, আর বি থেকে সি মানে এক অক্ষ বরাবর সরণ যেটা, এটা 6.3। আর ডি বিন্দুতে একটা বস্তু আছে যেটা ভূমি থেকে অলরেডি 4.9 মিটার উপরে আছে, এবং ওইখান থেকে একটা বস্তুকে ভূমি বরাবর মানে অনুভূমি বরাবর নিক্ষেপ করেছে। আমরা কিন্তু এমনি নিক্ষেপ করি, কিন্তু তুমি হয়তো ছাদে আসো বা কিছু একটা, ওইখান থেকে একটা বস্তু জাস্ট এভাবে নিক্ষেপ করছে। ঠিক আছে? এই, তাহলে বি বিন্দুতে অবস্থানরত বন্ধুর নিক্ষিপ্ত ডিলটির 0.2 সেকেন্ড পরে ব্যাক পারবা, বি এক্স বের করবা, বি ওয়াই বের করবা, তারপরে ভি বের করবা। ঠিক আছে? রুটে বড় ভি এক্স স্কোয়ার প্লাস কত? বি ওয়াই স্কোয়ার। এটা করতে পারবা না?
আশা করি এটা করতে পারবা। তাহলে এটা করতে পারবা, এটা দেখাইলাম না। তারপরে গ নাম্বার বলছে, দেখো গ নাম্বার কি বলছে একটু খেয়াল করো। গ নাম্বার কি বলছে যে কোন বন্ধুর নিক্ষিপ্ত ডিলটি এ বিন্দুকে স্পর্শ করবে। তাহলে এখানে এ বিন্দুতে আঘাত করার জন্য, যে এতে আঘাত করার জন্য, এ বিন্দুতে আঘাত করার জন্য, এ বিন্দুতে আঘাত করার জন্য, এ বিন্দুতে কি করার জন্য, এতে আঘাত করার জন্য, এতে আঘাত করার জন্য বি ও ডি বিন্দুতে অবস্থানরত দুজন বন্ধু, মানে বিতে একজন বন্ধু আছে, ডিতে একজন বন্ধু আছে, তারা চিত্রের নিয়ে ডিল ছুঁড়ে মারছে। এখন কোন বন্ধুর ডিলটি এ বিন্দুকে স্পর্শ করবে। তাহলে এই যে মাত্র যে অঙ্কটা করাইলাম, এই যে অঙ্কগুলো করাইলাম, গোল হবে কিনা, এই যে এটা, তারপরে এই যে এটা, হ্যাঁ এইটার মতো, সেম এটার মতো, ঠিক আছে। তাহলে এটা কিভাবে করবো আমি একটু বলে দিতেছি, খেয়াল করো। তুমি দেখো এক্স এর মান বি বিন্দুর, মানে বি বন্ধুর ক্ষেত্রে, কার ক্ষেত্রে, আমরা বি বন্ধুর ক্ষেত্রে কিভাবে করবো খেয়াল করো। বি বন্ধু ক্ষেত্রে আমরা এই যে এক্স এর মানটা এত না, তাহলে এখান থেকে এক্স ইকুয়াল টু কত, ভি নট কস থিটা নট টি, এখান থেকে টিটা বের করবা, টি হচ্ছে এক্স বাই ভি নট কস থিটা নট, এটা বের করবা। টি যে মানটা আসবে এই মানটা দিয়ে তুমি ওয়াই বের করবা, ওয়াই সমান হচ্ছে ভি নট সাইন থিটা নট টি মাইনাস হাফ কত জি টি স্কোয়ার। এই সূত্র প্রয়োগ করে তোমরা ওয়াই বের করবা। যদি ওয়াই এর মানটা এই ক্ষেত্রে, যদিও বির ক্ষেত্রে ওয়াই এর মানটা 1.5 হবে, তার মানে এই মানটা কি, তার মানে বোঝা গেছে এক অক্ষ বরাবর সরণ যখন এত, এই পরিমাণ সরতে গেলে এতটুকু টাইম লাগে, এবং এই পরিমাণ টাইমে সে উপরের দিকে এতটুকু উপরে থাকে, যেটা হচ্ছে সি থেকে এর উচ্চতা সমান। তার মানে কি বি বিন্দুটা একে স্পর্শ করবে। কিন্তু যখন তুমি ডি নিয়ে কাজ করবা, ডি কিন্তু অনুভূমি বরাবর নিক্ষেপ করছে, মানে এইভাবে নিক্ষেপ করছে। তো আমরা জানি এক অক্ষ বরাবর নিক্ষেপ করলে এক অক্ষ বরাবর তো ত্বরণ থাকে না, জি থাকে না, এই জন্য এক অক্ষ বরাবর কি হয় না, বেগেরও কোনো পরিবর্তন হয় না। এক অক্ষ বরাবর কি বেগ, সমবেগ, এই যে এই সমবেগটা থাকে। তুমি যতক্ষণ সময় নেও না কেন, এক অক্ষ বরাবর যে বেগ বি এক্স, এটা কত হয়, ভি নট কস থিটা নট। এক অক্ষ বরাবর বেগের কোনো কি হয় না, পরিবর্তন হয় না। তাহলে আমরা এখন কি করব, এক অক্ষ বরাবর, ঠিক আছে, দেখো এই যে বেগ দেওয়া আছে, তাহলে এক অক্ষ বরাবর যে আমরা এখন টাইম, এইভাবে টাইম বের করবা, কিন্তু এখন করবা এস ইকুয়াল টু ভিটি, এস ইকুয়াল টু কত বিটি, যেহেতু অনুভূমি বরাবর গেছে, এস ইকুয়াল টু ভিটি, আর টি ইকুয়াল টু কত এস বাই ভি। তো এস এর জায়গায় বসাবা 6.3 আর ভি এর জায়গায় বসাবা কত 10, ঠিক আছে। 10 বসানোর পরে টাইম বের করবা, এই পরিমাণ টাইমে আবার ওয়াই বের করবা। এখন এই ওয়াইটা যদি এইটুকুর সমান হয় তাহলে এটাকে স্পর্শ করবে, বা বেশি হয়ে গেলে, কম হয়ে গেলে কি করবে না, স্পর্শ করবে না। স্পর্শ করার জন্য বলছে এ বিন্দুকে স্পর্শ করতে হলে একদম এটা সমান হওয়া লাগবে। তো আশা করি বুঝতে পারছো, প্রথমে টাইম বের করবা, ওয়াই বের করবা। দ্বিতীয় ক্ষেত্রে এই সূত্র দিয়ে করছি কেন, কারণ এটা কিন্তু এই যে এরকম করে নিক্ষেপ করা হয় নাই, এটা কিন্তু এমনি নিক্ষেপ করেছে, মানে এক অক্ষ বরাবর এভাবে নিক্ষেপ করেছে। এই জন্য আমরা এস ইকুয়াল টু ভিটি দিয়ে টি বের করে আমরা উলম্ব সরণ ওয়াইটা বের করবো এই সূত্র দিয়ে। তারপরে কিন্তু আমরা বুঝতে পারবো যে এটা কিভাবে তোমরা করতে পারবা। তো আশা করি তোমরা এটা নিচে থেকে বুঝতে পারছো। এরপরে তোমরা আরেকটা অঙ্ক হোমওয়ার্ক করবা। দেখো এখানে খেয়াল করো, এই যে এইখানে যে অঙ্কটা, হ্যাঁ, এই যে সর্বাধিক উচ্চতা কত, সর্বাধিক উচ্চতা মানে কি এইচ ম্যাক্স, শিখাইছি না আমরা, জানি এইচ ম্যাক্স ইকুয়াল টু কত জানি আমরা, বি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট বাই 2g। তোমরা এই সূত্র দিয়ে বের করবা এইচ ম্যাক্সটা। তারপরে উদ্দীপকের ঘটনায় ব্যাটসম্যানকে ক্যাচ আউট করা সম্ভব কিনা। তো এরকম একটা অঙ্ক কিন্তু আমরা করছি যে ক্যাচ আউট করতে পারবে কিনা। তো ওইটার আদলে তোমরা এটা চেষ্টা করবা, ঠিক আছে। যদি না পারো আমাকে জানাবা, দেন আমি তোমাদের এটা সলভ করে দেবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, তো এরপরে আমাদের খুব সুন্দর একটি প্রশ্ন দেখো, সিলেট 19, সিলেট বোর্ড 2019-এ আসা প্রশ্নটি খুবই সুন্দর একটি প্রশ্ন, এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো এখানে বলছে যে একদিন এক প্রীতি ম্যাচ খেলার সময় প্রীতম ব্যাট দিয়ে আঘাত করায় বলটি পার্শ্ববর্তী একটা উঁচু ভবনের ছাদে পড়লো। ডাক্তারের নিষেধ থাকায় প্রীতম 96 মিটারের বেশি উঁচুতে উঠতে অস্বীকৃতি জানিয়ে ছাদে বল আনতে গেল না। অর্থাৎ ডাক্তারকে হয়তো প্রীতম বলছে যে আপনার হয়তো শ্বাসকষ্ট আছে বা কোনো একটা সমস্যা, ঠিক আছে। তো এই সমস্যার কারণে বলে দিয়েছে যে আপনি কি করবেন না, এই 96 মিটারের বেশি উপরের কোনো স্থানে যাবেন না, এরকম রেস্ট্রিকশন দিয়ে দিছে। তাহলে 96 মিটারের বেশি উঁচুতে উঠতে অস্বীকৃতি জানিয়ে ছাদে বল আনতে গেল না। ছাদে কি করতে গেল না, বল আনতে গেল না। প্লাবন ছাদে উঠে বলটিকে উলম্বের সাথে, মনে করো এটা হচ্ছে ছাদ, এটা হচ্ছে বিল্ডিং এর ছাদ, এইখান থেকে ছাদ থেকে বলটিকে উলম্বের সাথে, কার সাথে, উলম্বের সাথে 60 ডিগ্রি কোণে 5 মিটার পার সেকেন্ড বেগে নিচে ফেলে দিল, ঠিক আছে। তাহলে এখান থেকে যে নিক্ষেপ করছে, তো আমরা যে বিষয়টা জানি, এই যে আমরা যেভাবে নিক্ষেপ করি, আমাদের যে নিক্ষেপণ কোনটা, এটা কি করি আমরা এই ভূমির সাথে করি,
তাহলে ভূমির সাথে কোণটা নিয়ে কিন্তু কাজ করি, কিন্তু এখন কোণ দেওয়া আছে উলম্বের সাথে কোণ। তাহলে উলম্বের সাথে কোণ দেওয়া থাকলে আমরা 90 ডিগ্রি থেকে এই কোণটা বাদ দিলে আমরা এই কোণটা পেয়ে যাবো না, পেয়ে যাবো। ঠিক আছে, তো উলম্বের সাথে বলছে এখানে কিন্তু কথা বুঝে নিবা যে উলম্বের সাথে কত ডিগ্রি কোণ, 60 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হয়েছে, উলম্বের সাথে 60 ডিগ্রি কোণে, এবং কত বেগে 5 মিটার পার সেকেন্ড বেগে নিচে ফেলে দিল। বলটি ছুঁড়ে মারার 3 সেকেন্ড পর ভূমি থেকে 2 মিটার উঁচুতে প্রীতম বলটি ধরে ফেললো। তাহলে এখান থেকে ছাদ থেকে যখন বলটাকে নিচে ফালাই দিয়েছিল, তাহলে এই যে বিল্ডিং এর ঠিক এই যে এখান থেকে 2 মিটার উপরেই, ভূমি থেকে 2 মিটার উপরে বলটাকে কি করছে, এভাবে করে বলটাকে এভাবে ক্যাচ ধরে ফেলছে, তাই না? তো এই হচ্ছে আমাদের উদ্দীপক বা সিনারি। আচ্ছা, তো এখন এখানে কি বলছে দেখো তো, গ নাম্বার বলছে বলটি কত বেগে প্রীতমের হাতে আঘাত করেছিল, বলটি কত বেগে প্রীতমের হাতে আঘাত করেছিল। আচ্ছা, বলটি ছুঁড়ে মারার 3 সেকেন্ড পর ভূমি থেকে 2 মিটার উঁচুতে প্রীতম বলটি ধরে ফেলে। এখন বলটি ছুঁড়ে মারার বলটি কত বেগে প্রীতমের হাতে আঘাত করছে, তাহলে আমাদের ভি বের করতে হবে। তাহলে আমাদের কি করতে হবে, ভিটা বের করতে হবে। ভি ইকুয়াল টু রুট ওভার অফ ভি এক্স এর স্কোয়ার প্লাস কত ভি ওয়াই এর স্কোয়ার। তাহলে এটা বের করার জন্য আগে আমাদের বি এক্সটা বের করতে হবে। আগে আমাদের কি করতে হবে, এটা বের করতে গেলে আগে আমাদের বি এক্স বের করতে হবে। তাহলে আমরা বি এক্স কি জানি, বি এক্স হচ্ছে ভি নট কস থিটা নট। তাহলে এটা দিয়ে আমরা করব। আমাদের কত কোণে একটু খেয়াল করো, এখানে একটা বোঝার বিষয় আছে। এখানে আমাদের যে নিক্ষেপণ কোণ থিটা, আমরা এই কোণটা কি জানি, এই থিটা হচ্ছে অনুভূমিকের সাথে নিক্ষেপণ কোণ, কিন্তু এখানে উলম্বের সাথে কোণ দেওয়া আছে। তাহলে আমরা 90 থেকে, আমরা 90 ডিগ্রি থেকে এটাকে মাইনাস করে দিব। মাইনাস করলে এখানে কত আসবে, 30 ডিগ্রি আসবে। ঠিক আছে, আচ্ছা। আর ভি নট যেটা দেওয়া আছে কত বেগে, 5 মিটার পার সেকেন্ড বেগে, এটা এখানে 5 মিটার পার সেকেন্ড বসাই দিবা। ঠিক আছে, এখন আমরা এই মানগুলো এখানে বসাই দিব। এখানে 5 লিখবো, তারপরে কস, এখানে দেখবো 30 ডিগ্রি। তো দেখো এখানে কত আসে, এখান থেকে আসে 4.33 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, 4.33 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এরপরে আমরা বি ওয়াইটা বের করব। আমরা কিটা বের করব, আমরা এখন বি ওয়াই বের করব। আচ্ছা, এটা এখানে রাখলাম। ঠিক আছে, আমরা এখন কি করব, বি ওয়াইটা, আচ্ছা এটা এখানে থাক। এখন আমরা বি ওয়াইটা বের করব। কি বের করব, বি ওয়াই। তো বি ওয়াই হচ্ছে ভি নট সাইন থিটা নট সাথে কত টি মাইনাস ব্যাক ইউ, টি হবে না, মাইনাস জিটি। এটা হচ্ছে আমাদের ভিওয়াই। তাহলে ভিওয়াই যখন বের করা তখন বি নট ছিল কত 5 সাইন থিটা নট ছিল 30 ডিগ্রি মাইনাস জি ছিল 9.8। এখন যেহেতু প্রীতম বলটিকে দেখো, বলটি ছুঁড়ে মারার 3 সেকেন্ড পর, ঠিক আছে, এই যে বলটা এখান থেকে ফালাই হয়েছে 1 2 3, এই যে প্রীতম ধরে ফেলছে। এই যে এটা হলো ভূমি, এখান থেকে এই যে বলটা এই ছাদ থেকে এখান থেকে পড়তেছে, এটা ভূমি। ঠিক আছে, যে পড়তে পড়তে প্রীতম এইখানে ধরে ফেলছে। তাহলে এখান থেকে না আসতে কতক্ষণ টাইম লাগছে, 3 সেকেন্ড। তাহলে এখানে টাইমের জায়গায় কত বসাবা, 3 বসাবা। তাহলে 3 বসাইলে এখানে মানটা কত আসবে, সাইন 30 যদি হাফ হয় তাহলে এখানে 5 ভাগ 2 2.5। 2.5 থেকে আমরা মাইনাস করবো কাকে, মাইনাস করবো আমরা 29.4। এখানে ক্যালকুলেশন করলে তো হয়, মাইনাস করলে এখানে মাইনাস 26 দশমিক কত থাকে, 26 দশমিক কত থাকে, ভুল করলাম, ভুলই তো করলাম মনে হলো। বিওয়াই, ও ঠিক আছে, হ্যাঁ ভুল করি নাই। ঠিক আছে, এখানে একটা খেয়াল করো, এখানে একটু ভুল করছি। কত কি ভুল করছি এখানে, এখানে বলটা কিন্তু নিচের দিকে পড়তেছিল। বলটা কোন দিকে পড়তেছিল, ছাদ থেকে নিচে ফেলাই দেওয়া হয়েছে না, দেখো নিচে ফেলে দিল। তাহলে আমরা জানি নিচ দিকে জি এর মানটা কত, নিচ দিকে জি এর মানটা হচ্ছে পজিটিভ, নিচ দিকে জি এর মানটা কত পজিটিভ, যেহেতু নিচের দিকে জি এর মানটা কত পজিটিভ, তো নিচের দিকে জি এর মানটা কত পজিটিভ হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে হবে 31.9। আর নিচ দিকে কোনো বস্তু পড়লে ব্যাগ বাড়ে, হ্যাঁ সময় সাপেক্ষে ব্যাগ বাড়ে এত মিটার পার সেকেন্ড। তো আমরা দেখো বি এক্স বি ওয়াই দুইটাই পেয়ে গেছি। এখন এই দুইটা মান যদি আমরা এখানে বসায় দিই, ঠিক আছে, আমরা এই দুইটা মান যদি এই জায়গাতে বসায় দেই, ঠিক আছে, এই সূত্রের মধ্যে বসায় দেই, তাহলে কিন্তু আমাদের আনসারটা হয়ে যাবে। তাহলে খেয়াল করো তো, বি এক্স এর জায়গায় কত বসাবা, 4.33 তার হোল স্কোয়ার, আর বি ওয়াই এর জায়গায় বসাবা 31.9। ঠিক আছে, আচ্ছা এখানে বসায় দাও। এখন যদি আমরা এখানে স্কোয়ার করি তাহলে কত আসবে, 4.33 হোল স্কোয়ার প্লাস 31.9 হোল স্কোয়ার, তারপরে রুট ওভার আনসার। এখানে
32.19। তার মানে প্রীতমের হাতে বলটি এত বেগে আঘাত করবে। প্রীতমের হাতে বলটি কি করবে? এত বেগে কি করবে? আঘাত করবে। প্রীতমের হাতে বলটি এত বেগে কি করবে? আঘাত করবে। প্রীতমের হাতে বলটি এত বেগে কি করবে? আঘাত করবে। তো আশা করি তোমরা এই গ নাম্বারটা বুঝতে পারছো। ঠিক আছে, আচ্ছা এখন খেয়াল করো। এখন বলছে উদ্দীপকের তথ্য অনুসারে প্রীতম ছাদে উঠতে পারতো কিনা। প্রীতম ছাদে উঠতে পারতো কিনা। প্রীতম কিন্তু 96 এর বেশি উপরে উঠতে অস্বীকৃতি জানিয়ে ছাদে গেছে না। তাহলে 96 এর বেশি উপরে উঠতে অস্বীকৃতি জানিয়ে ছাদে গেল না। ঠিক আছে, তাহলে সে আমাদের দেখা লাগবে যে ভূমি থেকে এই যে আমাদের বিল্ডিং এর ছাদ, এই বিল্ডিংটা কতটুকু উঁচু। ঠিক আছে, আমাদের এই বিল্ডিং এর উচ্চতা বের করতে হবে। ঠিক আছে, বিল্ডিং এর উচ্চতা বের করতে পারলে বিল্ডিং এর উচ্চতা যদি 96 বা তার চেয়ে বেশি হয় তাহলে প্রীতমের না যাওয়াটা কি ঠিক বা ঠিক আছিল। আর যদি বিল্ডিং এর উচ্চতা 96 এর চেয়ে কম থাকে তাহলে প্রীতম চাইলেই কি করতে পারতো? যাইতে পারতো। ঠিক আছে, তাহলে এই প্রশ্ন করছে প্রীতম কি ছাদে উঠতে পারতো কিনা। তো প্রীতম ছাদে উঠতে পারতো কিনা এটা বোঝার জন্য আমাদের কি লাগবে? আমাদের এই উলম্ব সরণ ওয়াই লাগবে। তো আমরা এখন ওয়াইটা বের করব। তো আমরা যেহেতু বলটা এখান থেকে যখন ফালাইয়া দেওয়া হয়েছিল, ঠিক আছে, ফালাইয়া দেওয়া হয়েছিল না, তখন দেখো এই যে প্রীতম কিন্তু ভূমি থেকে 2 মিটার উপরে, এই যে এখান থেকে এই যে 2 মিটার এই উপরে বলটাকে ধরে ফেলছিল। ঠিক আছে, তাহলে এখান থেকে এখানে আসতে কতক্ষণ টাইম লাগছিল? 3 সেকেন্ড। কতক্ষণ টাইম লাগছিল? 3 সেকেন্ড। বলে দিয়েছিল 3 সেকেন্ড পর ভূমি থেকে 2 মিটার উপরে প্রীতম বলটাকে কি করে? ধরে ফেলে। বলটাকে কি করে? ধরে ফেলে। তাহলে আমরা এখন এখানে ওয়াইটা বের করব। তাহলে ওয়াই সমান কি জানি আমরা? ভি নট সাইন থিটা নট পরে নিচ দিকে পড়তে ছিল, তাই প্লাস হবে, প্লাস হাফ জিটি স্কোয়ার। দেখো উপরের দিকে নিক্ষিপ্ত হইলে প্লাস, নিচ দিকে পড়ন্ত হইলে, উপরের দিকে নিক্ষিপ্ত হলে মাইনাস, নিচ দিকে পড়লে হবে প্লাস। তাহলে এখানে ভি0 ছিল কত? 5 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করছিল না। তো ভি0 জায়গায় 5, তারপরে সাইন থিটা নটটা কত হবে? 30 ডিগ্রি এখানে। তারপরে সাথে আছে টি 3 সেকেন্ড প্লাস হাফ, জি হচ্ছে 9.8 আর টি হচ্ছে কত? 3। আচ্ছা, এখন আমরা এখান থেকে ক্যালকুলেশন করে দেখি কত আসে। আচ্ছা, এখানে কত? 3 সেকেন্ড পরে বলটাকে ধরে ফেলছিল। আচ্ছা, তাহলে এখানে কত আসতেছে? ভুল করলাম কিনা? একান্ন, হ্যাঁ ঠিক আছে। আমার বারবার ক্যালকুলেশন ভুল হচ্ছে, তোমরা একটু এগুলো কষ্ট করে মিলিয়ে নিও। ঠিক আছে, আচ্ছা। তো 51.6 মানে কি? অর্থাৎ এই যে ওর ছাদ, এটা কি আমাদের ছাদ। এখান থেকে বলটাকে নিচ থেকে ফালাই দিয়েছিলাম আমরা, কিন্তু এখানে টি এর মান 3 বসাইছি। তাহলে 3 সেকেন্ড পরে বলটা কিন্তু এইখানে ছিল, এই যে প্রীতমের হাতে ছিল বলটা, এই যে প্রীতমের হাতে ছিল, এই যে প্রীতমের হাত, বলটা কিন্তু প্রীতমের হাতে ছিল, হাত রাখতে পারে নাই। ঠিক আছে, আচ্ছা, কারণ এই যে বলছে না যে প্রীতম এই যে ভূমি থেকে কত মিটার উপরে? ভূমি থেকে আরো 2 মিটার উপরে ধরে ফেলছিল। ঠিক আছে, এবং এখান থেকে এখানে আসতে 3 সেকেন্ড টাইম লাগছে, প্রীতমের হাতে পৌঁছাতে 3 সেকেন্ড টাইম লাগছে। তাহলে দেখো তো, এখান থেকে এইটুকু কত? এই যে এখান থেকে এখানে পড়তে, ঠিক আছে, যদিও এখানে দেখতো অনেকটা কার্ভ লাগতেছে, বাস্তবিক অর্থে কিন্তু এই ছাদ থেকে যে এখান থেকে জাস্ট নিচ দিকে ফালায় দেওয়া হয়েছে। এখন এই কার্ভের অংশটা আর এইটা প্রায় কিন্তু সমান। ঠিক আছে, প্রায় কিন্তু সমান। এটা আমি দেখাই দিচ্ছি তোমাদের যে প্রায় সমান কি করে হয়। তাহলে এইখান থেকে এখানে আসতে কত, মানে উচ্চতা কত? 51.6, আর ভূমি থেকে আরো 2 মিটার উপরে ধরে ফেলছে। তাহলে বলতে পারি ছাদের উচ্চতা। তাহলে আমরা কি বলতে পারি? ছাদের উচ্চতা। আচ্ছা, ছাদের উচ্চতা আমরা এখন কি লিখবো? ছাদের উচ্চতা। ছাদের, ঠিক আছে, ছাদের উচ্চতা। ছাদের উচ্চতা কত হবে? 51.6 যোগ কত আরো এক্সট্রা 2, তাহলে কত হবে? 53.6। তাহলে এই মানটা কার চেয়ে কম? এই মানটা হচ্ছে 96 এর চেয়ে কম। তাহলে প্রীতম চাইলে কি করতে পারতো? ছাদে উঠতে পারতো। ঠিক আছে, তাহলে লিখবা যে প্রীতম ছাদে উঠতে পারতো, কারণ প্রীতমের 96 এর চেয়ে বেশি উপরে ওঠা সমস্যা ছিল, কিন্তু এটা 96 এর চেয়ে কম, তাই চাইলে উঠতে পারতো।
আচ্ছা, এখন তোমরা অনেকে ভাবতে পারো যদি এটা ছাদ হয়ে থাকে, এটা যদি একটা বিল্ডিং হয়, এটা যদি বিল্ডিং এর ছাদের উচ্চতা হয়ে থাকে, ঠিক আছে, এখন প্রীতম তো বলটাকে এখান থেকে নিক্ষেপ করছে এবং নিচে ফেলাই দিয়েছিল, এবং এই এই যে ভূমি, এখান থেকে আরো 2 মিটার উপরে এই যে এই জায়গায় বলটাকে ধরে ফেলছিল, এই যে এখান থেকে 2 মিটার উপরে প্রীতম বলটাকে ধরে ফেলছিল। এখন এই কার্ভের অংশের সাথে এটাকে যোগ করলে ছাদের উচ্চতা সমান কেন হবে? হ্যাঁ, এখানে প্রায় সমান হবে। কেন? মানে এখানে আহামরি কিন্তু ডিফারেন্স হবে না। আমি যদি তোমাদের একটু দেখাই, একটু খেয়াল করো, দেখো এখানে একটু খেয়াল করো যে কার্ভ অংশটা এখানে হয়তো লাগতেছে যে এটা একটু বড়, এটা কম। হ্যাঁ, বড়, একটু বড়, কিন্তু এটা আহামরি ডিফারেন্স হবে না। তোমরা এখানে খেয়াল করো তো, আমি এই জায়গাতে দেখাই, দেখো এই যে এই অংশ থেকে, এই যে এই অংশ থেকে আমাদের যে কলমের এই পর্যন্ত অংশ হলো এটা, দেখছো এইটুকু কলমের সমান, তাই না? এখন আমি যদি অল্প একটু দেখো 1 আঙুল সমান যদি ছোট করে নিই, 1 আঙুল এই যে এটুকু যদি ছোট করে নিই, ঠিক আছে, বা সরি 1 আঙুল বড় করে নিই, যে 1 আঙুল এটুকু বড় করে নিই, যেটুকু নিই এইটুকু নিলে দেখো তো কতটুকু কার্ভ হয়, এই যে এটুকু নিলে দেখছো কতটুকু কার্ভ হয়। কথা বুঝায়, দেখো বড় কিন্তু মাত্র এই যে 1 আঙুল, কিন্তু আমি যদি এই আঙুলটাকে এখানে নিয়ে যাই তখন অনেকটা কার্ভ হয়ে যায়, ঠিক আছে? তাহলে এই হলো বিষয়, ঠিক আছে? এখানে বড় হবে ঠিক আছে, কিন্তু এতটাও হ্যাঁ ডিফারেন্স হবে না। তো এই জন্যই এই অংশটা আর এই দুই যোগ করলে আমাদের ছাদের উচ্চতা সমান হবে প্রায়, আর কি প্রায়। তো এই উচ্চতাটা 96 চেয়ে বেশি হওয়ার কারণে প্রীতম চাইলে কি করতে পারতো, ছাদে উঠতে পারতো, ঠিক আছে? আচ্ছা, তো এখন খেয়াল করো। আচ্ছা, এরপরে এই যে এটা অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এখানে দেখো, এখানে একটা চিত্র দেওয়া আছে দুইটা, প্রথম চিত্র, দ্বিতীয় চিত্র। এখানে একটা গাছ আছে, এই একটা গাছ। তো প্রথম ক্ষেত্রে, ঠিক আছে, দেখো গাছের এখানে বলছে একজন গলফ খেলোয়াড়, ঠিক আছে, 1 নং এবং 2 নং পরিস্থিতিতে বল গর্তে ফেলার জন্য ও বিন্দু থেকে বলকে আঘাত করে। তো এটা হচ্ছে আমাদের গর্ত। তো যেখান থেকে নিক্ষেপ করছিল এখান থেকে গর্তের দূরত্ব কত মিটার? 160 মিটার। কত মিটার? 160 মিটার। এবং প্রথম ক্ষেত্রে সে গাছ থেকে কতটুকু দূরে ছিল? 30 মিটার দূরে ছিল, এবং 45 ডিগ্রি কোণে এবং 40 মিটার/সেকেন্ড বেগে নিক্ষেপ করা হয়েছিল বলটাকে। এবং এইটা হচ্ছে একটা দেয়াল ধরো বা গাছের উচ্চতা হতে পারে, সরি এটা গাছের উচ্চতা। গাছটা কত মিটার উঁচু? 20 মিটার উঁচু। এবং দ্বিতীয় কন্ডিশনে সে গাছ থেকে একটু দূরে সরে গিয়ে, দ্বিতীয় কন্ডিশনে, প্রথম ক্ষেত্রে ধরো এরকম, এই যে এটা হচ্ছে আমাদের গাছ, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি গাছ। হ্যাঁ, তো গাছ থেকে 30 মিটার দূরে, 30 মিটার দূর থেকে নিক্ষেপ করছিল, আর গর্ত ছিল এই জায়গায়, ঠিক আছে। পরবর্তীতে সে গাছ থেকে আরো বেশি দূরে চলে গেছে এবং গর্তটাকে আরেকটু কাছে নিয়ে আসছে, এদিকে নিয়ে আসছে। হ্যাঁ, গাছের কাছে নিয়ে আসছে। যতটুকু গর্তটা গাছের যতটুকু কাছে আসছে, সে এতটুকু দূরে গেছে, এই যে এরকম। হ্যাঁ, এখান থেকে নিক্ষেপ করছে। এখন এই দুটা কন্ডিশন, দুই কন্ডিশনে একই ব্যাগ, একই ব্যাগ ছিল। দুই কন্ডিশনে কি ছিল? একই ব্যাগ ছিল এবং একই কোণ ছিল, ঠিক আছে। এখন এখানে দেখো কি বলছে, গ নাম্বার, 2 সেকেন্ড পর বলের ব্যাগ কত? নিচে পারবা, 2 সেকেন্ড পরে বলের ব্যাগ কত, ঠিক আছে? যে বলটাকে নিক্ষেপ করছিল ওই বলটার ব্যাগ কত? তাহলে বিএক্স বের করবা, বিওয়াই বের করবা, তারপরে ভি বের করবা, ওটা বড় vx² + by²। তারপরে গ নাম্বারে কি বলছে দেখো, গ নাম্বারে বলছে যে উদ্দীপকের কোন চিত্রের বলটি গর্তে পড়বে। তাহলে আমরা এখন এখানে প্রথম চিত্র নিয়ে কাজ করব। কোন চিত্র? আমরা প্রথম চিত্র নিয়ে কাজ করব। কোন চিত্রের বলটি গর্তে পড়বে? তাহলে একটু খেয়াল করো তো, দেখো দুই চিত্রে কিন্তু সেম কন্ডিশন দেওয়া, দুইটা চিত্রে কিন্তু আমাদের কি দেওয়া আছে? সেম কন্ডিশন দেওয়া আছে। তো প্রথম চিত্রের ক্ষেত্রে সে গাছ হতে গর্তে পড়ার জন্য বলটাকে কিন্তু গাছের উপর দিয়ে যাওয়া লাগবে, ঠিক আছে। এখন গাছের উপর দিয়ে যায় কিন্তু গর্তেও পড়তে পারে, গর্তের দূরে যাওয়া পড়তে পারে। গাছের উপর দিয়ে যায় গর্তের, দেখো এই যে গাছের উপর দিয়ে যায় এখানে পড়তে পারে, গর্তের ওই পারে যায় পড়তে পারে, আবার গর্তের কাছেও পড়তে পারে, ঠিক আছে। আচ্ছা, তো গর্তে পড়ার জন্য কি করতে হবে? গাছের উপর দিয়ে যাওয়া লাগবে। কিন্তু যদি গাছের নিচ দিয়ে যায়, এরকম গাছে বাধা পায়, তাহলে এখানে গর্তে পড়বে? গর্তে পড়বে না। তাহলে গর্তে পড়ার জন্য মেইন শর্তটা কি? প্রথম শর্ত হচ্ছে যে গাছটার উপর দিয়ে যাওয়া লাগবে। তাহলে প্রথম ক্ষেত্রে ব্যক্তি কোথায় আছে? ব্যক্তি গাছ হতে 30 মিটার দূরে আছে। তাহলে গাছ হতে 30 মিটার দূরে আছে, এই যে এরকম আমরা আগেও করছি। তাহলে গাছ হতে 30 মিটার দূরে আছে। তাহলে ধরলাম 30 মিটার যখন দূরে, এইটুকু দূরে থাকলে পাঁচটা ধরলাম এই জায়গায় থাকে, ধরো এই জায়গায় থাকে। তাহলে এখান থেকে এই পর্যন্ত আসতে মানে 30 মিটার যখন দূরে থাকে তখন পাঁচটা এইটুকু উপরে থাকে। তো এইখান থেকে যে এখানে গেল এই সময়টা আমাদের বের করতে হবে। তো আমরা জানি যে এক্স ইকুয়াল টু কি জানি? ভি নট cos θ নট সাথে কত টি। তো এখান থেকে টি সমান কি জানি আমরা? এক্স বাই ভি নট cos θ নট, ঠিক আছে। আমরা এখান থেকে এটা জানি। তো এখান থেকে টাইমটা বের করব, এক্স কত হবে এখানে? এক্সটা কত? 30 মিটার। এক্স হচ্ছে 30,
এটাকে ভাগ করবো কি দ্বারা, ভি নট, ভি নট ছিল 40, ঠিক আছে, পরে কস থিটা নট ছিল কত ডিগ্রি, 45 ডিগ্রি। তো ভাগ করলে কত আসে এখানে, 1.06, 1.06 সেকেন্ড। এখন এত সময় পরে বলটা কতটুকু উপরে আছে, উলম্ব সরণ, বলের যে উলম্ব সরণ ওয়াইটা বের করবো, ওয়াই ইকুয়াল টু কত জানি আমরা, ভি নট সাইন থিটা নট, ঠিক আছে, মাইনাস উপরে দিকে নিক্ষেপ করা হয়েছে না, এভাবে নিক্ষেপ করা হয়েছে, মাইনাস হবে জিটি স্কোয়ার। এখন এখানে বসায় দেবো কত আছে, বিনটটা কত বসাবা, বিনটটা কিন্তু বলা আছে 40, দেখো এই যে বিনট দেওয়া আছে 40 সাইন, এবং থিটা নটটা দেওয়া আছে কত 45, কত দেওয়া আছে 45, পরে মাইনাস হাফ, জি ছিল 9.8 আর টি ছিল কত 1.06। আচ্ছা, তাহলে আমরা এখানে কত বসাবো, 40 সাইন 45, আচ্ছা, তারপরে মাইনাস হাফ ইন্টু 9.8 ইন্টু 1.06 তার হোল স্কোয়ার, এটা দিলে 22 কত আসে 77, 22 কত আসে 77 আসে, এটা 24 কিছু একটা আসার কথা ছিল। আচ্ছা, এটা টেস্ট পেপারে, এটা অন্য গাড়িতে অন্য টেস্ট পেপার থেকে বানিয়েছিলাম। আচ্ছা দেখো, এটা কত আসছে 22, তার মানে 20-এর উপর দিয়ে গেছে। আচ্ছা, এটা মেবি 22 হইতে পারে, আমার ঠিক খেয়াল নাই তো। আচ্ছা 22 হইতে পারে, দেখো তো এখন 22 মানে কি, গাছের উচ্চতা 20, তার মানে গাছের উপর দিয়ে গেছে। এখন গাছের উপর দিয়ে গেছে, তার মানে কি এটা গর্তে পড়ার একটা চান্স থাকলেও থাকতে পারে, কারণ যেহেতু গাছে উপর দিয়ে গেছে তার মানে গর্তের আগে বা গর্তে পড়তে পারে। হ্যাঁ, তো আমরা এইটুকু বুঝলাম যে এই মানটা কার চেয়ে বড়, 20-এর চেয়ে বড়। তো এই কন্ডিশনে বোঝা হয়ে গেছে, এটা প্রথম কন্ডিশনে, প্রথম চিত্রের জন্য, এটা এটা কার জন্য, প্রথম চিত্রের জন্য ছিল এই কন্ডিশন, ঠিক আছে। এটা ছিল কার জন্য, প্রথম চিত্রের জন্য, কার জন্য, প্রথম চিত্রের জন্য। এখন আমরা দ্বিতীয় চিত্র নিয়ে কাজ করব। এখন দ্বিতীয় চিত্রের ক্ষেত্রে সেম ভাবে সে গাছ হতে 100 মিটার দূরে আছে, কত মিটার দূরে আছে, 100 মিটার দূরে আছে, আর এইখান থেকে গর্তের দূরত্ব হলো 160। তাহলে আমরা সেম এই কন্ডিশনে আবার এই টি বের করব। আবার টি সমান কি লিখবা, এই যে এরকম এক্স বাই বি নট cos থিটা নট, এখন x এর জায়গায় বসাবা 100 মিটার, কারণ সে এখন x অক্ষ বরাবর 100 মিটার দূরে আছে। তাহলে x অক্ষ বরাবর 100 মিটার দূরে যেতে কি পরিমাণ টাইম লাগে, কি পরিমাণ টাইম, মানে এই যেভাবে করে যাইতে, এখান থেকে এটুকু যাইতে, এভাবে করে যাইতে, উড়ে উড়ে যাইতে কি পরিমাণ টাইম লাগে এটা বের করতেছি। ঠিক আছে, আমরা কি করতেছি, x অক্ষ বরাবর 100 মিটার, এই যে 100 মিটার, এই যে এখান থেকে এটুকু 100 মিটার, x অক্ষ বরাবর 100 মিটার যাইতে কি পরিমাণ টাইম লাগে এই টাইমটা বের করব। এটাকে টি প্রাইম ধরলাম 100, আর বি নট কিন্তু সেম, বি নট কত 40, বি নটটা কত আছে এখানে 40, তারপরে cos হচ্ছে 45। তো আমরা এখন এখানে দেখবো কত আসে, এখানে 100, এখানে আছে 3.53, এখানে কত আসছে 3.53, তার মানে এত সেকেন্ড। এখন এত সেকেন্ড পরে আমরা ওয়াই বের করব, এত সেকেন্ড পরে আমরা দেখবো যে মানে এত সময় লাগছে বলটি 100 মিটার ডানে সরতে। এখন 100 মিটার ডানে সরতে এই পরিমাণ সময় লাগছে, এখন এই পরিমাণ সময় এসে উলম্ব দিকে কতটুকু উপরে আছে, তো ওয়াইটা বের করব। এখন ওয়াই কত হবে, ওয়াই হবে ভি নট সাইন থিটা নট টি মাইনাস হাফ জিটি স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, মাইনাস ও নিক্ষিপ্ত হলে মাইনাস, পরন্ত হলে কি প্লাস। তাহলে এখন দেখবো এখানে কত আসে, এখানে আমরা ডিরেক্ট মান বসাই দিব, বি নটের জায়গায় কত বসাবো, বুঝছো যে এরকম সেম ভাবে মান বসাবা, টাইমের জায়গায় খালি এই টাইমটা বসাবা। তাহলে আমরা সেম ভাবে মান বসাই দিব, এখানে 40 বসাবো, সাইন থিটা নট হচ্ছে 45, সেটা টি হচ্ছে 3.53, 3 পয়েন্ট কত 53, তারপরে মাইনাস 0.5 বসাইলাম, পরে জি হচ্ছে 9.8 ইন্টু টি হচ্ছে 3.53 হোল স্কোয়ার। এখানে কত 38.7 আসে, মনে হলো ভুল হয়েছে, 45, এখানে মনে হলো একটু ভুল হয়েছে কোথাও, নট 38.7 আসে। আচ্ছা, এখানে কত হলো 38.78 মিটার আসছে, এটাও কার চেয়ে বড়, এটাও আমাদের গাছের উচ্চতার চেয়ে বড়, এটা আমাদের কত হলো, গাছের যে উচ্চতা এটার চেয়ে বড় হলো, ঠিক আছে। আচ্ছা, তার মানে কি এইটাও হয়তো গর্তে পড়ার একটা চান্স আছে। এখন এখন দেখো গাছের উপর দিয়ে গেছে মানে কি গর্তের পরেও যেয়ে পড়তে পারে, গর্তের আগে পড়তে পারে, গর্তে পড়তে পারে, গর্তের পরে যেয়ে পড়তে পারে। এখন এক্স্যাক্টলি এরা দুইটা যেহেতু সেম ব্যাক সেম কোণে নিক্ষেপ করছিলাম, ঠিক আছে, এবং দুই ক্ষেত্রে নিক্ষেপণ বিন্দু থেকে গর্তের যে দূরত্ব এটা ছিল কত 160,
দেখো এখান থেকে এটা ছিল 160। তাহলে এখন আমরা দুই কন্ডিশনে আমরা এখন পাল্লা বের করব। প্রাসের কি করব? প্রাসের পাল্লাটা বের করব। ঠিক আছে? আচ্ছা, প্রাসের পাল্লা বের করব। এখন প্রাসের পাল্লা বের করবো। আর দেখো তোমাদের এখানে ক্যালকুলেশনে হয়তো ভুল হতে পারে, কিন্তু আমরা অনেকদিন আগে করাইছিলাম তো মনে হইলো যেন হয়তো বা মানগুলো যেমন একটু উল্টাপাল্টা লাগতেছে আর কি। তোমরা নিজেরা এই প্যাটার্নেই করতে হবে, এভাবেই করতে হবে, এভাবে নিজেরা একটু করে নেবো কষ্ট করে। হ্যাঁ, তারপর আমি আরটা করাই দিই। আর কত হবে? দুই ক্ষেত্রে যেহেতু একই ব্যাগ একই কোণ, তাহলে আর দুই ক্ষেত্রে সেম হওয়ার কথা। আর হচ্ছে যে প্রাসের পাল্লা মানে নিক্ষেপ যে করছিলাম এটা কতটুকু দূরে যেয়ে থামছে এইটা। ঠিক আছে? তাহলে আমরা আর সমান কি জানি? আর সমান জানি ভি নট স্কোয়ার সাইন টু থিটা নট বাই কত? জি। এখন দেখি তো কত আসে এটা। তো ভি নটের মানটা কত হবে? ভি নটের মানটা হবে 40। ঠিক আছে? পরে সাইন টু থিটা নট 45 ইন্টু 2, তার মানে কি 45 ইন্টু 2 মানে 90, সাইন 90 ডিগ্রি মানে হচ্ছে 1। ঠিক আছে? সাইন 90 ডিগ্রি মানে কত? 1, আর জি হচ্ছে 9.1। তাহলে এটা 163 আসে। কত আসে? 163.26 মিটার। এখন এই যে দূরত্বটা এটা কার চেয়ে বড়? এটা হচ্ছে আমাদের 160 এর চেয়ে বড়। তার মানে কি গর্তে এই যে নিক্ষেপ যে করছিল গাছের উপর দিয়ে যেটা গর্তের পরে যায় পড়ছে। ঠিক আছে? গর্তের পরে যায় পড়ছে মানে কি গর্তে পড়ার কোনো কি নাই? চান্স নাই। ঠিক আছে? হ্যাঁ, কোন চিত্রের বলটি গর্তে পড়বে? তাহলে কোনো বলই গর্তে পড়বে না। ঠিক আছে? দেখো কোনো বলই কি করবে না? গর্তে পড়বে না। ঠিক আছে? তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আচ্ছা, তো আমার কাছে মনে হচ্ছে যে এই মানটা ঠিক আছে। হ্যাঁ, আর এইটা একটু ভুল হয়েছে। এই যে খেয়াল করো, এইখানে একটু খেয়াল করো, এই যে দেখো এখানে টির মানটা বসানো হয় নাই। এখানে টির মানটা কি করা হয় না? টির মানটা বসানো হয় না, এই জন্য মানটা একটু অন্যরকম আসছে। একটু কেটে দাও। এই যে এখানে টির মানটা বসানো হয় নাই। তাহলে তাহলে কি হবে একটু খেয়াল করো তো। এখানে বিনোটটা কত ছিল? 40, সাইন থিটা হচ্ছে 45। এখানে টির জায়গায় কত বসাবা? টির জায়গায় হচ্ছে 1.06। এই তো 1.06, 1.06। এখানে হচ্ছে 1.06। এখন মেবি এটা মিলার কথা। তাহলে কত? 40 সাইন 45। এই যে এখন ঠিক আছে 24.24 কত 47। তার মানে কি দেখো দুইটা বলে কিন্তু গাছের উপর দিয়ে গেছে। দেখো এইটাও যদি এটাও গাছের উচ্চতা চেয়ে বেশি, এটাও বেশি, তাহলে দুইটা বলে গাছের উপর দিয়ে গেছে। ঠিক আছে? এখন গর্তে পড়বে কিনা বোঝার জন্য আমাদের পাল্লা লাগবে। আমরা পাল্লা বাইর করলাম, কত হলো? 163.26। তার মানে এই পাল্লাটা হচ্ছে আমাদের অনুভূমিক যে দূরত্ব, মানে নিক্ষেপণ বিন্দু থেকে গর্তের দূরত্বের চেয়ে বেশি হয়ে গেছে। মানে কি এটা উপর দিয়ে গিয়ে গর্তে চেয়ে দূরে যায় পড়ছে। তার মানে কি কোনো চিত্রের বলই কি করবে না? গর্তে পড়বে না। তো এই ছিল প্রাস সংক্রান্ত তোমাদের টেস্ট পেপারে যে সিকিউগুলো আছে এগুলা। তো আমি গুরুত্বপূর্ণ সিকিউগুলো করে দিয়েছি যেগুলো প্রবলেম হতে পারে। ঠিক আছে? তো আশা করি সকলের কাছে ক্লাসটি ভালো লেগেছে। তো আজকে এই পর্যন্তই। সকলেই ভালো থাকুক। আসসালামু আলাইকুম।